আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আশা করি। আ কেমন আছেন? অনেকে বলছেন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আ আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি সবাই একটু জানাবেন আমাকে একটু। আ একটু আমাকে জানাবেন সবাই। আজকে আমরা একটু দুর্দান্ত একটি লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আ এবং মজার ব্যাপার হচ্ছে খুবই একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আজকে পহেলা বৈশাখ এবং বৈশাখের দিনেই আজকে আমরা আপনাদের জন্য একটি দারুণ ক্লাস নিয়ে এসেছি। আশা করি সবাই আমাদের সাথে আজকে থাকবেন। আজকে একটু আমরা সাধারণ জ্ঞানের দুর্দান্ত একটি লাইভ ক্লাস নেব এবং অনেকগুলো ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রতিটা ক্লাস, প্রতিটা যদি বলি যে প্রশ্নের উত্তর যদি আমি বলি আপনাদেরকে, অনেক ইনফরমেটিভ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনফরমেটিভ থাকবে। সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন সবাই। সবাই আমাকে জানাবেন আপনারা আমাকে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই। সবাই একটু দ্রুত জানাবেন। আমরা তাহলে আজকে আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? আজকে আমরা কিন্তু ১ নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করব। সাধারণ জ্ঞানের আজকে আমরা একটি লাইভ ক্লাস নেব। ওকে, ওকে। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু শুরু করব। এখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। আর সবাই একটু লাইভে জানাবেন আমাকে যে আপনাদের সাউন্ড ক্লিয়ার ঠিক আছে কিনা? একটু জানাবেন সবাই। সবাই একটু আমাকে জানাবেন, দ্রুত জানাবেন যে আপনাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং স্পষ্ট আমাকে দেখতে পাচ্ছেন কিনা? সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং স্পষ্ট আমাকে দেখতে পাচ্ছেন কিনা? ওকে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের আমাদের ১ নাম্বার প্রশ্নের উত্তর। ১ নাম্বার প্রশ্নের উত্তরটা কি সেটা একটু দেখেন সবাই। প্রথমত এই যে বলছে যে বাংলাদেশের বা বাংলার সবথেকে প্রাচীন রাজ জনপদ কোনটি? তাহলে বাংলার সবথেকে প্রাচীন জনপদ কোনটি? এটার অ্যান্সার একটু সবাই একটু করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর ভাইয়ার ক্লাসে যুক্ত হইলাম। অ্যাডমিশন পিরিয়ডে ক্লাসের সময় ক্লাসে মুখস্থ হয়ে যেত ভাইয়ার ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান তনি। ওকে। ফাহমিদা আক্তার নূপুর বলছে, জি ভাইয়া সবকিছু সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ১ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন ১ নাম্বার প্রশ্ন কি বলছে যে বাংলার সবথেকে প্রাচীন জনপদ কোনটি? ১ নাম্বারে বলা আছে, এ নাম্বারে অ্যান্সার গৌড়, বি নাম্বারে পুন্ড্র, সি নাম্বারে বরেন্দ্র এবং ডি নাম্বারে রয়েছে হরিকেল। আমরা এই প্রশ্নের মধ্য দিয়ে পুরো প্রাচীন বাংলার জনপদটা ক্লিয়ার করার চেষ্টা করব। ততক্ষণে আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। আশা করি সবাই এটা করার চেষ্টা করবেন। ওকে? নিশ্চয়ই সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা কিন্তু শুরু করছি। তাহলে ১ নাম্বার যে প্রশ্নটা, সেই প্রশ্নটাই বলা হয়েছে যে প্রাচীন বাংলার জনপদ। আমরা জানি এই প্রাচীন বাংলার সব মিলে মোট জনপদ রয়েছে কতটি জানেন? সব মিলে মোট জনপদ রয়েছে, ওকে, প্রাচীন বাংলার সব মিলে মোট জনপদ রয়েছে ১৬টি। তাহলে প্রাচীন বাংলার সব মিলে মোট জনপদ কতটি রয়েছে? ১৬টি রয়েছে। এদের মধ্যে সবথেকে প্রাচীনতম যে জনপদ, এই জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ। কি নাম? পুন্ড্র জনপদ। পুন্ড্র জনপদ, একটু ওকে, তাহলে ১ নাম্বার যে জনপদের নাম বললাম সেটা পুন্ড্র জনপদ। তাহলে পুন্ড্র জনপদের অবস্থান, তাহলে অবস্থানটা আমরা একটু পড়বো। অবস্থান কোথায় কোথায়? এই অবস্থান হচ্ছে রাজশাহী, বগুড়া, বগুড়া, রংপুর এবং হচ্ছে দিনাজপুর। ঠিক আছে? তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর ও কি বলুন তো? দিনাজপুর। এই জেলাগুলো নিয়ে এই পুন্ড্র জনপদটা গড়ে উঠেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই পুন্ড্র জনপদের যে রাজধানী রয়েছে, যদি বলা হয় রাজধানী, এই রাজধানীর নাম কি? রাজধানীর নাম পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন।
তাহলে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। তাহলে দেখেন এই পুণ্ড্র জনপদটা তাহলে অবস্থিত কোথায়? রাজশাহী। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর। তাহলে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর নিয়ে যে জনপদটা গড়ে উঠেছে সেই জনপদের নাম পুণ্ড্র জনপদ। এই পুণ্ড্র জনপদের রাজধানীর নাম পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। মজার ব্যাপার হইতেছে এই পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন যার বর্তমান নাম, যার বর্তমান নাম, বর্তমান নাম মহস্থানগড়, যার বর্তমান নাম কি? মহস্থানগড়। ঠিক আছে, তাহলে যার বর্তমান নাম হচ্ছে মহস্থানগড়। তাহলে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন যার বর্তমান নাম হচ্ছে মহস্থানগড়। যার বর্তমান নাম কি বলুন তো? মহস্থানগড়। ওকে, এই মহস্থানগড় কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্টে বলতে পারেন যে মহস্থানগড় কোথায় অবস্থিত। মহস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়া জেলায়। কোন জেলায়? বগুড়া জেলায়। তার মানে আমরা ধরে নিতে পারি যে এইখানে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরের মধ্যে এই পুণ্ড্রের কেন্দ্রবিন্দু হচ্ছে কোনটা? বগুড়া। তাহলে এই পুণ্ড্রের কেন্দ্রবিন্দু কোনটা ভাইয়া বলুন তো? বগুড়া। তাহলে এই পুণ্ড্রের কেন্দ্রবিন্দু কোনটা? বগুড়া। বলুন তো এই পুণ্ড্রের কেন্দ্রবিন্দু কোনটা? বগুড়া। ক্লিয়ার? তাহলে এই পুণ্ড্রের কেন্দ্রবিন্দু হচ্ছে বগুড়া, কিন্তু ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখন দেখেন, আচ্ছা আপনারা একটু আপনাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দেন এবং সবাই সবার জায়গা থেকে আচ্ছা শেয়ার করে দেন এবং দুর্দান্ত লাইভ ক্লাস অবশ্যই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে। ওকে, আচ্ছা তাহলে দেখেন যার অবস্থান কি বললাম? মহস্থানগড়। তাহলে মহস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এইটা একটা পেয়ে গেলাম। তাহলে এই যে পুণ্ড্র জনপদটা, তাহলে পুণ্ড্র জনপদের রাজধানীর নাম পাইলাম। তাহলে পুণ্ড্র জনপদ অবস্থিত, তাহলে এর সাথে একটা জড়িত নদী আছে। তাহলে কি আছে বলুন তো? জড়িত নদী। তাহলে জড়িত নদীর নাম কি? জড়িত নদীর নাম হচ্ছে করতোয়া। নাম কি? করতোয়া। তাহলে জড়িত নদীর নাম করতোয়া। ঠিক আছে, তো বুঝতে পারছেন? তাহলে জড়িত নদীর নাম কি ভাইয়া বলুন তো? করতোয়া। তাহলে জড়িত নদীর নাম কি? করতোয়া। তাহলে করতোয়া নদী যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে করতোয়া নদী তাহলে কোন জনপদের পাশে অবস্থিত, তাহলে সেটা হইতেছে কোন জনপদ হবে বলেন তো? সেটা পুণ্ড্র জনপদের পাশে অবস্থিত। তাহলে এর অ্যান্সার কিন্তু হচ্ছে পুণ্ড্র। যারা যারা বি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আচ্ছা, গৌর জনপদ অনেকেরই মধ্যে প্রশ্ন হইতে পারে ভাইয়া গৌর জনপদ অবস্থিত কোথায়? গৌর জনপদ অবস্থিত চাঁপাই নবাবগঞ্জ এবং মুর্শিদাবাদ। তাহলে চাঁপাই নবাবগঞ্জ এবং মুর্শিদাবাদ। তাহলে চাঁপাই নবাবগঞ্জ এবং কি বলতো? মুর্শিদাবাদ। ঠিক আছে, তাহলে চাঁপাই নবাবগঞ্জ এবং মুর্শিদাবাদ। এগুলো আমরা আমাদের যখন লাইভ আমাদের যখন ক্লাসগুলো শুরু হবে তখন আমরা এগুলো বিস্তারিত আপনাদেরকে পুরো জনপদ সম্পর্কে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এখন তাহলে দেখেন তাহলে বাংলাদেশে তাহলে গৌর জনপদ তাহলে চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ও কোনটা বলুন তো? ও চাঁপাইনবাবগঞ্জ ও মুর্শিদাবাদ এই দুইটা জেলা নিয়ে অবস্থিত হচ্ছে কোনটা? এই দুটো জেলা নিয়ে অবস্থিত হচ্ছে গৌর জনপদ। এরপরে রয়েছে বরেন্দ্র। বরেন্দ্র বেসিক্যালি উত্তরবঙ্গ এবং রাজশাহী জেলাকে কেন্দ্র করে অবস্থিত। তাহলে উত্তরবঙ্গ এবং রাজশাহী জেলাকে। হরিকেল জনপদটা আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার। হরিকেল জনপদটা দেখেন আপনারা সবাই এইচএসসি পরীক্ষা দিয়েছেন, দিয়েছেন কিনা বলুন তো? হ্যাঁ, অবশ্যই দিয়েছেন। তাহলে এইচএসসি যে কথাটা, এই কথাটার মধ্য দিয়েই হরিকেল জনপদটা হয়ে যায়। দেখেন কিভাবে? এইচ সমান সমান ইকুয়াল টু হরিকেল। এইচ ইকুয়াল টু বলেন তো কি? হরিকেল। শেষ হইল। আচ্ছা, এস সমান সমান এই এস সমান সমান ইকুয়াল টু হচ্ছে সিলেট। এস সমান সমান কি? সিলেট। ওকে, আর এই সি সমান সমান হচ্ছে এই সি সমান সমান চট্টগ্রাম। সি সমান সমান কি? চট্টগ্রাম। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে চট্টগ্রাম। তাহলে হরিকেল জনপদ অবস্থিত কোথায়? সিলেট এবং হচ্ছে চট্টগ্রামে। তাহলে সিলেট এবং কোথায় বলুন তো? চট্টগ্রামে। ওকে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে সিলেট এবং চট্টগ্রামে। এর পরবর্তীতে আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটি হচ্ছে ওয়ারী বটেশ্বরী বা বটেশ্বর কোন জেলায় অবস্থিত? তাহলে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে কি ঢাকা, তারপরে 2 নম্বর গাজীপুর, 3 নম্বর নারায়ণগঞ্জ এবং 4 নম্বর নরসিংদী জেলায়। তাহলে গাজীপুর এবং হচ্ছে নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায়। তাহলে খুব ভালো করে একটু অ্যান্সার করার চেষ্টা করেন 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা। তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ওয়ারী বটেশ্বর। তাহলে ওয়ারী বটেশ্বর আসলে কোন জেলায় অবস্থিত? সবাই একটু অ্যান্সার করবেন। সবাই একটু অ্যান্সার করবেন, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওকে,
ওকে, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? সবাই একটু করেন, বলুন দ্রুত। ওকে, হ্যাঁ, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর। আচ্ছা, রুমি খাতুন বলছেন ওকে, ডি নাম্বার বলেছেন নরসিংদী। থ্যাংক ইউ সো মাচ রুমি খাতুন। আচ্ছা, এরপরে বলেছেন যে আরাফাত, ওকে, আসসালামু আলাইকুম, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। দেবশিস দাস বলেছেন, দেবশিস দাস, ওকে, বলছেন যে ভাইয়া নরসিংদী থেকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? তাহলে ওয়ারী বটেশ্বর কোন জেলায়? তাহলে ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদী জেলায়, তাই না? একটু ব্যাখ্যাটার দিকে যাই, যদি আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে ওয়ারী বটেশ্বর অবস্থিত কোন জেলায়? তাহলে অবস্থিত অবস্থিত হচ্ছে নরসিংদীতে। তাহলে অবস্থিত কোথায়? নরসিংদী, ঠিক আছে, নরসিংদী। তাহলে অবস্থিত হচ্ছে নরসিংদীতে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যদি আমরা বলি যে ওয়ারী বটেশ্বর অবস্থিত কোথায়, কোন জেলাতে অবস্থিত বলুন তো? ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদীতে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কোন উপজেলা যদি পরীক্ষা প্রশ্ন আসে? সেটা হচ্ছে বেলাবো। তাহলে বেলাবো উপজেলা। কোন উপজেলা? বেলাবো উপজেলা। ক্লিয়ার? আচ্ছা, আরো ইনফরমেশন বলি, শোনেন। এই ওয়ারী বটেশ্বর বেলাবো উপজেলা অবস্থিত, বেলাবো উপজেলা অবস্থিত। এর পাশাপাশি এইটার পাশে একটা জড়িত নদী আছে কয়েকটা, এইটাও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। যে যে কি প্রশ্ন আসে বলুন তো? প্রশ্ন আসে একটা, সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বরের পাশে নদীগুলোর নাম কি? যেমন পুরাতন ব্রহ্মপুত্র, নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র। তারপরে যদি বলি পুরাতন ব্রহ্মপুত্র, এরপরে আমাদের আসছে হচ্ছে আরিয়াল খা, আরিয়াল, আরিয়াল, আরিয়াল খা, ঠিক আছে। তাহলে আরিয়াল খা, ওকে, এই গেল হচ্ছে আরিয়াল খা, পুরাতন ব্রহ্মপুত্র এবং আরিয়াল খা। প্রশ্ন হচ্ছে এই ওয়ারী বটেশ্বর আসলে এইটা হচ্ছে পাশাপাশি দুইটা গ্রাম। পাশাপাশি কয়টা গ্রাম বলেন তো? দুইটা গ্রাম। লিখে নিতে পারেন, এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুটি গ্রাম। আপনি আমার ক্লাস করলে এত ইনফরমেশন বেশি পাবেন ইনশাল্লাহ, যে আপনার আর অন্য কিছু পড়তে হবে না, বুঝতে পারছেন? তাহলে পাশাপাশি দুইটা গ্রাম, তাহলে পাশাপাশি কয়টা গ্রাম? দুইটা গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইটার সন্ধান পাওয়া গেছে কবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে? সেটা হচ্ছে 1930 সালে। তাহলে 1930 সালে এইটার সন্ধান পাওয়া যায়। তাহলে কত সালে পাওয়া যায়? 1930 সালে সন্ধান পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সন্ধান, সন্ধান, সন্ধান পাওয়া যায়। তাহলে 1930 সালে সন্ধান পাওয়া যায়। ক্লিয়ার সবাই? তাহলে 1930 সালে কি পাওয়া যায়? সন্ধান পাওয়া যায়। ওকে, এর পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা তার পরবর্তীতে তারা এগুলো খনন কাজ শুরু করেন, করার পর পরবর্তী একটা পর্যায়ে এটা ধাপে ধাপে উন্মোচিত হয়ে থাকে। আচ্ছা, 1930 সালে আমরা জানি যে মোহাম্মদ, যে ওই সময় যে শিক্ষক ছিলেন মোহাম্মদ হানিফ নামে একজন শিক্ষক ছিলেন, উনি এটা করেছিলেন, ঠিক আছে, এটা মানে খনন, এটা প্রথম সন্ধান পেয়েছিলেন। এর পরবর্তীতে যখন খনন কাজটা শুরু হয়, বেসিক্যালি খনন কাজ শুরু হয় হচ্ছে উনিশশো কত সাল বলেন তো? 1933 সালে। তাহলে 1933 সালে খনন কাজ শুরু হয়। তাহলে কত সালে খনন কাজ শুরু হয়? 1933 সালে খনন কাজ শুরু হয়। ভাইয়া আপনার নাম কি? আচ্ছা, রেগুলার স্টাফ নার্স নিয়োগের পরীক্ষায় ক্লাস চলবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এরপর দেখেন 1930 সাল, এর পরবর্তীতে বলেছি কি, এর পরবর্তীতে হচ্ছে 1900 কত সাল বলেন তো? 1930 সালের পরে আছে রয়েছে হচ্ছে 1933 সালে খনন কাজ শুরু হয়, ঠিক আছে। তাহলে 1933 সালে খনন কাজ শুরু হয়, ওকে, ডান, সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এর পরবর্তীতে এই ওয়ারী বটেশ্বর থেকে আমরা ওয়ারী বটেশ্বর থেকে আমরা ধাপে ধাপে পরবর্তীতে আমরা যদি বলি, সেখান থেকে আরও অনেক কিছু খনন কাজ করে কিছু জিনিস কিছু জিনিস উদ্ধার করা হয় এবং সেগুলোকে প্রাপ্ত সম্পদে রূপান্তর করা হয়। যাই হোক, আমরা পরবর্তীতে 3 নম্বরে যাই, বেশি সময় না নিয়ে 3 নম্বরে দেখি। 3 নম্বর প্রশ্নটা বলছে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? দেখেন, আপনাদের আজকে সিনিয়র নার্স স্টাফ যে পরীক্ষাটা রয়েছে, যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে থাম্বেলের প্রথমে আসেন, অনেকেই থাম্বেলের পরে আসছেন, তো এখানে হচ্ছে সিনিয়র স্টাফ নার্সের যে পরীক্ষা আছে আপনাদের, সেই পরীক্ষার আলোকেই কিন্তু আজকের এই ক্লাসটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি আপনারা যারা অন্যান্য পরীক্ষা দেবেন, ধরে নেন যে নিবন্ধন পরীক্ষা দেবেন, এরপরে রয়েছে প্রাইমারি শিক্ষক, প্রধান শিক্ষকের পরীক্ষা দেবেন, ঠিক আছে, যে কোনো পরীক্ষা দেবেন না কেন, তাহলে আপনার জন্য এই ক্লাসটা আর কি, ওকে। এবং আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকি,
বাংলাদেশের সব থেকে সুনামধন্য কয়েকটা প্রতিষ্ঠানে ক্লাস নিই এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিবেইনার। বিবেইনার আগে একটা সময় অনেক ক্লাস নিয়েছিলাম, তো এখন থেকে আবার রেগুলার ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওকে, এখন থেকে ডেইলি ক্লাস হবে ইনশাল্লাহ। দেখেন এরপরে দেখেন রয়েছে 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন কি বলছি, বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? 1 নম্বর বলছে আলাউদ্দিন হোসেন শাহ, 2 নম্বর ইলতুৎমিশ, 3 নম্বর বলছে ফখরুদ্দিন মোবারক শাহ এবং 4 নম্বর বলছেন ইসলাম খান। 4 নম্বর কি? ইসলাম খান। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলছে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ, 2 নম্বর বলছে ইলতুৎমিশ, 3 নম্বর বলছে ফখরুদ্দিন মোবারক শাহ এবং 4 নম্বর বলছে ইসলাম খান। তাহলে এই যে নামগুলো বললাম আমি, এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো একটু পড়তে হবে। দেখেন এখান থেকে আমি তাহলে অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে? এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করি। দেখেন সুলতানি যুগটা আসলে সূচনা হয় কবে থেকে, এটা কেউ বলতে পারবেন? সুলতানি যুগের সূচনা হয়, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাজেশন, হ্যাঁ অবশ্যই দিব ভাইয়া। তুমি এই ক্লাসটা যেটা হইতেছে, এই ক্লাসটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলোকেও কিন্তু হইতেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতেছে। দেখো, এখন দেখো এখানে কি বলছি আমি, সেটা হইতেছে এই সুলতানি যুগের সূচনা। তাহলে স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কত সালে? স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় 1338 সালে। কত সালে? 1338 সালে এই স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে স্বাধীন সুলতানি যুগের তাহলে সূচনা বা শুরু হয়, তাহলে সূচনা বা শুরু হয় এত সালে, তাহলে কত সালে? 1338 সালে। আর পতন হয়, পতন বা শেষ হয়, তাই না? তাহলে পতন হয় কত সালে বলতে পারবা কেউ? তাহলে পতন হয় 1538 সালে। তাহলে এরা কিন্তু টানা কত বছর বলো তো ভাইয়া? 200 বছর। কত বছর? 200 বছর কিন্তু এরা কি করেছে? এরা মানে শাসন আমল পরিচালনা করেছে। তাহলে এরা টানা 200 বছর এরা শাসন আমল পরিচালনা করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতার নাম অলরেডি আপনারা অ্যান্সার করেছেন। মমিন অ্যান্সার করেছেন, রুমি খাতুন অ্যান্সার করেছেন, ওকে, মায়া অ্যান্সার করেছেন যে সি নাম্বার। আচ্ছা, সি নাম্বারটা ধরে নিলাম যে ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে আপনারা একটু কষ্ট করে লিখে নেন যে প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক মোবারক শাহ। আর এই যে প্রতিষ্ঠাতা বললাম, যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা, ধরেন আমি আপনাকে পড়াইলাম প্রতিষ্ঠাতা এটার নাম কি, বোঝেন ভালো কইরা, প্রতিষ্ঠাতার নাম কি, এটার নাম আসলো, কিন্তু পরীক্ষার হলে গেলেন আপনি, যাওয়ার পরে দেখলেন যে আসলে প্রকৃত প্রতিষ্ঠাতা পরীক্ষা আসছে, তখন অ্যান্সার কি করবেন আমাকে বলেন তো? তখন কি এই যে ফখরুদ্দিন মোবারক শাহর নামেই দিবেন বলেন তো? এটা কি দিবেন না? তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ, তাহলে বলছে প্রকৃত প্রতিষ্ঠাতার নাম লেখেন। প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত, তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন, শামসুদ্দিন লেখেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ক্লিয়ার? তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, এখন দেখেন এইটাই ধরেন পরীক্ষা আসে, স্বাধীন সুলতানি যুগের মধ্যে শ্রেষ্ঠ শাসক কে? যদি বলা হয় শ্রেষ্ঠ শাসক, তাহলে এনার নাম কিন্তু লাগবে, কিন্তু অবশ্যই লাগবে। তাহলে লিখে নেন যে স্বাধীন সুলতানি যুগের শ্রেষ্ঠ শাসক, লেখেন শ্রেষ্ঠ শাসক, একটু লিখে নেন ভাইয়া, কষ্ট করে একটু লিখে নেন। আজকে কষ্ট করবেন কিন্তু সুখের দিন কিন্তু আপনারই হবে, বুঝতে পারছেন? এই যে আপনারা যারা ক্লাস করতেছেন, তাই না, আপনাদেরও তো পয়লা বৈশাখ আছে, সবারই পয়লা বৈশাখ আছে, মোটামুটি তো এখন শেষ হয়ে গেছে, একটু পড়তে বসেন এখন, এখন পড়তে বসেন, এখন একটু কষ্ট করেন। দেখেন আপনি এখনো পর্যন্ত সফল হন নাই, হয়েছেন? এখনো পর্যন্ত ওইভাবে হয়তো বা যে পরীক্ষাগুলো আছে ওইগুলো কিন্তু এখনো শেষ হয়নি, হয়েছে? এখন প্রিপারেশনটা নেওয়ার সময়, এখন কিন্তু আসলে আলটিমেটলি উৎসব যেটা রয়েছে, উৎসবের থেকে আপনার পড়াটা এখন বড়, বুঝতে পারছি? একটা সময় আপনি অনেক উদযাপন করতে পারবেন, এই আবার পয়লা বৈশাখ আসবে, আবার সামনের বছর আসবে, আসবে যাবে, এটাই নিয়ম নীতি। তাহলে আপনি তখন কিন্তু করতে পারবেন, কিন্তু এখন গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমরা বলি যে এইটার প্রকৃত শ্রেষ্ঠ শাসক কে? শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন, আলাউদ্দিন হোসেন, আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে?
তাহলে শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় এই স্বাধীন সুলতানি যুগের রাজধানী কোথায় ছিল, যদি পরীক্ষা প্রশ্ন আসে তখন কি করবেন, তাহলে রাজধানী লেখেন, রাজধানী। তাহলে স্বাধীন সুলতানি যুগের রাজধানী, রাজধানী ছিল সোনারগাঁও, লেখেন সোনারগাঁও। আচ্ছা, নারায়ণগঞ্জ, ঠিক আছে, তাহলে সোনারগাঁও নারায়ণগঞ্জ। ওকে, তাহলে সোনারগাঁও নারায়ণগঞ্জ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই হইতেছে মোটামুটি ধরেন আমরা স্বাধীন সুলতানি যুগের হিসাব পাইলাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঢাকা নার্সিং পেতে, চান্স পেতে কিভাবে পড়বো? অবশ্যই ঢাকা নার্সিং এর প্রিপারেশন কিভাবে নিবেন না নিবেন আমি সব ক্লাস তো সবে মাত্র শুরু করেছি, আপনাকে পুরোটাই বলবো, বুঝতে পারছেন, পুরো ধাপে 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 করে সব বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে ক্লাসটা করি তারপরে বলতেছি। এবার আসেন 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেনটা আবার খুবই গুরুত্বপূর্ণ। বলছে কি বাংলার কোন সুলতানের, বলছে সুলতানের শাসনকালে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। তার মানে দেখেন, আমরা এখান থেকে যদি আইডেন্টিফাই করি যে কোনটা আসলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোন শাসক, কোন সুলতান, 1 নাম্বার, আর হচ্ছে বাংলার স্বর্ণযুগ বলা হয়। তাহলে বাংলা সাহিত্যের স্বর্ণযুগে যদি আমি আপনাদেরকে ক্যাটাগরি বলি, সেটা হচ্ছে এই যে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ, যে যুগের মধ্যে শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানের চর্চা করা হয়, ওই যুগকে বলা হয় স্বর্ণযুগ। আমার কথা বুঝতে পারছেন? যে যুগকে শিল্প সাহিত্যের চর্চা করা হয়, মানে যে যুগের মধ্যে বা যে শাসন আমলের মধ্যে শিল্প সাহিত্যের চর্চা করা হয়, সেটাকে বলা হয় স্বর্ণযুগ। প্রশ্ন হচ্ছে এখানে শামসুদ্দিন ইলিয়াস শাহ, বলছে কি নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এরপর বলছে আলাউদ্দিন হোসেন শাহ, এবার হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা কিছুক্ষণ আগেও পড়লাম যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন বংশের, সুলতানি আমলের প্রতিষ্ঠাতার মধ্যে একজন, তাই না, প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তাহলে প্রথম প্রতিষ্ঠাতা তার নাম কি ছিল? ফখরুদ্দিন মোবারক শাহ, তাই তো, ফখরুদ্দিন মোবারক শাহ। প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যদি বলি যে কোনটা আছে, ভালো করে দেখবেন কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাই তো, এটা সবাই একটু কমেন্ট করবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এখানে আলাউদ্দিন হোসেন শাহ, এই আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। কোন বংশের প্রতিষ্ঠাতা? হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে হোসেন, তাহলে হোসেন, হোসেন শাহী, হোসেন শাহী বংশের, বংশের প্রতিষ্ঠাতা। তাহলে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, তার নাম কি? এই যে আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে, আলাউদ্দিন। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ, ক্লিয়ার। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ, তাহলে আলাউদ্দিন হোসেন শাহ, ক্লিয়ার। তাহলে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, তার নাম আলাউদ্দিন হোসেন শাহ। ওকে, এবার যদি বলা হয় এইটাকে কেন স্বর্ণযুগ বলা হয়, কেন, কেন? কারণ আমি আগেই বললাম যে শিল্প সাহিত্যের চর্চা হলে সেই যুগকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এরপরে যদি বলা হয় বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর, তাহলে বাংলার আকবর, আকবর বলা হয়, তাহলে বাংলার আকবর বলা হয় কাকে? এই আলাউদ্দিন হোসেন শাহকে, ক্লিয়ার। তাহলে আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার সময়ে যদি বলি, তার সময় রাজধানীর নাম কি ছিল? তার সময় রাজধানী, তার সময় যে রাজধানী ছিল, সেই রাজধানীর নাম ছিল একডালা, ঠিক আছে। তার সময় রাজধানীর নাম ছিল কি? একডালা। ওকে, তাহলে একডালা, সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, তাহলে তার সময় রাজধানীর নাম কি ছিল? একডালা। আচ্ছা, এরপরে আসেন আমরা 4 নাম্বার কোশ্চেনটা আমাদের কিন্তু ডান। 4 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ হচ্ছে 4 নাম্বারের আনসার হবে। 5 নাম্বারে আসেন। 5 নাম্বার বলছে সম্রাট হুমায়ুন বাংলায় কি নাম দিয়েছিলেন? তাহলে সম্রাট হুমায়ুন বাংলার কি নাম দিয়েছিলেন? ভালো করে একটু আনসার করবেন। সম্রাট হুমায়ুন বাংলার কি নাম দিয়েছিলেন? সম্রাট হুমায়ুন বাংলার কি নাম দিয়েছিলেন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতাবাদ, সুবর্ণভূমি, সোনারগাঁও, সুবে বাংলা, তাই না? আমরা জানি এই সম্রাট হুমায়ুন মানে হচ্ছে, এটা কোন টপিকের মধ্যে পড়াশোনা? এটা হচ্ছে মুঘল শাসন আমলের মধ্যে। তাহলে মুঘল শাসন আমল, তাই তো? তাহলে মুঘল বংশ। তাহলে আমরা জানি মুঘল বংশ বা মুঘল যেটাই বলেন না কেন, তাহলে মুঘল বংশ, এই মুঘল বংশের কিন্তু বেশ কিছু, যদি বলি প্রায় 17 জন বা 19 জনের মধ্যে শাসক ছিলেন। এদের মধ্যে, এদের মধ্যে দক্ষ শাসক ছিলেন 6 জন, ঠিক আছে। তাহলে দক্ষ শাসক কজন ছিলেন? 6 জন। যেটা আমরা একটা ছন্দের মধ্য দিয়ে বলতে পারি যে বাবার হইল আবার জ্বর, বাবার হইল
বাবার হইল আবার আবার জ্বর, তাহলে বাবার হইল আবার জ্বর, সারিল সারিল ঔষধে, তাহলে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবার দ্যাট মিন্স সম্রাট বাবর, বাবার দ্যাট মিন্স কি সম্রাট বাবর, ঠিক আছে। আচ্ছা, হইল মানে হচ্ছে সম্রাট হুমায়ুন, সম্রাট হুমায়ুন, তাহলে হুমায়ুন, ঠিক আছে, সম্রাট হুমায়ুন। এবার আবার মানে কি, এটা আমার থেকেও আপনারা বেশি ভালো জানেন, তাহলে আকবর। জ্বর মানে কি, জ্বর মানে জাহাঙ্গীর, ঠিক আছে, তাহলে জ্বর মানে কি জাহাঙ্গীর, ঠিক আছে। এরপরে সারিল মানে কি, সারিল মানে শাহজাহান, সারিল মানে শাহজাহান, শাহজাহান। এরপরে ঔষধে মানে কি, ঔষধে মানে আওরঙ্গজেব, ক্লিয়ার, আওরঙ্গজেব আর কি, আওরঙ্গজেব। ওকে, এখন দেখেন এইখানে প্রশ্ন কোনটা, প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন, সম্রাট হুমায়ুন বাংলার, সম্রাট হুমায়ুন কার পুত্র ছিলেন, সম্রাট হুমায়ুন বাবরের পুত্র ছিলেন, তাহলে বাবরের জ্যেষ্ঠ পুত্র তার নাম কি সম্রাট হুমায়ুন। তাহলে সম্রাট হুমায়ুন ইনি দুইবার শাসনামল পরিচালনা করেন, কতবার শাসনামল পরিচালনা করেন, দুইবার শাসনামল পরিচালনা করেন। তাহলে সম্রাট হুমায়ুন কতবার শাসনামল পরিচালনা করেন, দুইবার, কতবার বলুন তো, দুইবার। তাহলে সম্রাট হুমায়ুন কতবার শাসনামল পরিচালনা করেন, দুইবার। এখন ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত বেসিক্যালি শাসনামল পরিচালনা করেন, ইনি বেসিক্যালি যে শাসনামল পরিচালনা করেন সেটা হইতেছে, যদি বলা হয় যে 30 সাল থেকে 40 সাল পর্যন্ত একবার, ভালো করে বোঝেন। তার মানে ইনি হচ্ছে 1530 সাল থেকে 1540 সাল পর্যন্ত একবার শাসনামল পরিচালনা করেন। এরপর আবার 1555 সাল থেকে 1556 সাল পর্যন্ত, কত সাল, 1556 সাল। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এ কেন দুইবার করছেন, তাই তো, কেন একবার করেন নাই সবার মতো। দেখেন ইনি 1530 সাল থেকে 1538 সাল পর্যন্ত, যখন ইনি এই জান্নাতাবাদ, ইনি গৌড়তে বেড়াইতে গেছেন, গৌড় নামে একটা রাজ্য ছিল, আপনারা যারা সাধারণ জ্ঞান পড়েছেন তারা সবাই জানেন যে গৌড় নামে একটা রাজ্য ছিল। গৌড় রাজ্যটা আসলে কি, গৌড় রাজ্যটা হচ্ছে যদি বলি চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, তাই না, এই অঞ্চলগুলো, বিহার। তাহলে চাঁপাইনবাবগঞ্জ ও মুর্শিদাবাদ, বেসিক্যালি মুর্শিদাবাদ তাদের রাজধানীর নাম ছিল। এই যে গৌড়টা ছিল, এই গৌড়ের কিন্তু রাজধানী ছিল কি মুর্শিদাবাদ। তখন উনি গৌড়েতে বেড়াইতে আসছেন, আসার কারণে কত সালে আসছেন, সেটা হচ্ছে 1538 সনে, ঠিক আছে। তাহলে 1538 সনে এই নি গৌড়েতে বেড়াইতে আসলেন, আসার কারণে পরবর্তীতে এনাকে শেরশাহ আক্রমণ করে এনাকে কোনো মতে জীবন নিয়ে ইনি পালায়ে চলে যায়। যাওয়ার কারণে পরবর্তীতে আবার উনি শক্তি সঞ্চয় করে 1555 সালের দিকে আবার অ্যাটাক করে তখন শেরশাহকে পরাজিত করে আবার ক্ষমতায় বসেন। তখন ইনি এই যে গৌড় রাজ্যে বেড়াইতে আসছেন, এই গৌড় রাজ্যে বেড়াইতে আসার কারণে গৌড়ের রূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ দেখে তখন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে এত সৌন্দর্য দেখে তখন উনি জান্নাতাবাদ হিসাবে তাকে উপাধি দেন। আমরা জানি যারা মুসলমান, এই মুসলমানদের জান্নাত শব্দ, মুসলমানদের ধর্মীয় যদি বিবেচনা করি সব থেকে সুখের জায়গা, তাই না, তাহলে সব থেকে সুখের জায়গা, সব থেকে সর্বোচ্চ জায়গা। তাহলে এই জান্নাতাবাদের সাথে তুলনা করেছেন, বাদ মানে বাদ যেটাকে বলা আবাস, বুঝতে পারছেন, তাহলে আবাস ভূমি যেটাকে বলা বা স্থান বলা হয়, তাহলে জান্নাত এবং বাদ তার সাথে তুলনা করেছেন, বুঝাতে পারছি। ইনি তারা সুবর্ণভূমি বলেন নাই, সোনার বাংলাও বলেন নাই, সুবে বাংলাও বলেন নাই, বুঝতে পারছেন, তাহলে কি বলেছেন, জান্নাতাবাদ। এটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানেন। ওকে ভাইয়া, আসেন 6 নাম্বার কোশ্চেনে দেখি। বলছে বাংলা সন, খুবই ইন্টারেস্টিং আজকের সাথে প্রাসঙ্গিক একটা প্রশ্ন। দেখেন এর মাঝে শেরশাহ, হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, হ্যাঁ, তাইকা ইসলাম, ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এবার দেখেন 6 নাম্বার, যদি আমরা কোশ্চেনটার দিকে যাই, 6 নাম্বার কোশ্চেনের দিকে দেখেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে প্রবর্তন করেন, এটা সবার কিন্তু অ্যান্সার করা চাই, সবার অ্যান্সার করা চাই এইটার, ওকে, সবার কিন্তু অ্যান্সার করা চাই, দ্রুত একটু সবাই একটু অ্যান্সার করবেন, এটা সবাই দ্রুত অ্যান্সার করবেন যে আসলে এটার অ্যান্সার কি হবে, বলেন তো আমাকে, এটার অ্যান্সার কি হবে, বাংলা সন বা বাংলা নববর্ষ। দেখেন বাংলা সন আমি বলি, আপনারা বলতে থাকেন, বাংলা সন, তারপরে নববর্ষ, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, ঠিক আছে, তাহলে বাংলা সনের প্রবর্তন করেন, পহেলা বৈশাখের প্রবর্তন করেন এবং বাংলা নববর্ষের প্রবর্তন করেন।
নববর্ষের প্রবর্তন করেন। এরপরে প্রবর্তন করছেন দ্বীন-এ এলাহী ব্যবস্থা। দ্বীন-ই-ইলাহী, এলাহী ধর্মের প্রবর্তন। তাহলে প্রবর্তন করেন কে? তাহলে প্রবর্তন করেন কে বলেন তো? সম্রাট আকবর। বাহ! সবাই দিকে অ্যান্সার করতে পারতেছেন, বাহ! অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেবশিস দাস বলেছেন ভাইয়া সম্রাট আকবর, ওকে। রুমি খাতুন কিন্তু মানে অনেকক্ষণ থেকে অ্যাক্টিভ, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, এই জন্য তোমাকে স্পেশাল ধন্যবাদ। এরপর বলছেন রাহা ইসলামও বেশ অ্যাক্টিভ। আচ্ছা, এরপর বলছেন রাইকা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ রাইকা। এ বলছেন তিস ও তাসলিমা, আচ্ছা তাসলিমা বলছেন কি 6 আচ্ছা, আপনার তাহলে 6 নম্বরে আছে, থ্যাংক ইউ সো মাচ তাসলিমা। আচ্ছা, এরপরে দেখি কে কে আছেন আমার সাথে, কিন্তু সবাইকে বলতে হবে। সাগরিকা আক্তার, ওকে। আকবর বলেছেন, ওকে। আচ্ছা, মেয়ে 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 ওকে, সম্রাট আকবর, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন এখানে তাহলে আমরা পাইলাম কি ভাইয়া সম্রাট আকবরের কাহিনী পাইলাম, ঠিক আছে। তাহলে এই যে ইনফরমেশন গুলো ওইগুলোর সাথে কিন্তু সম্পর্কিত কে বলেন তো? সম্রাট আকবর। আচ্ছা, এবার আসেন 7 নম্বরে। 7 নম্বর কোশ্চেনটা দেখেন, তমুদ্দিন মজলিস, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তমুদ্দিন ইমরান আক্তার, থ্যাংক ইউ সো মাচ। সম্রাট আকবর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যারা যারা আছো তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, ওকে। এবার তোমরা বলবা তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতাকে, বলো তো আমাকে। তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতাকে, সবাই একটু বলবা কিন্তু। তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতাকে, তমুদ্দিন মজলিস বলতে হবে সবাইকে কিন্তু, তমুদ্দিন মজলিস। আচ্ছা, ভাষা আন্দোলনের, হ্যাঁ, জয়দেব বিশ্বাস চয়, থ্যাংক ইউ সো মাচ। রিমা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। ইমরান আক্তার, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আচ্ছা, এবারে তোমরা বলো 7 নাম্বারটা বলো, দেখি দেখি কে কে পারো। 7 নাম্বারটা দেখি তোমরা কে কে পারো, অ্যান্সার করো। দেখি কে কে পারেন, আপনারা সবাই একটু অ্যান্সার করবেন, সবাই সবাই একটু অ্যান্সার করবেন, কে কে পারেন আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। 7 নাম্বার। আচ্ছা, ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি বলেন তো? তমুদ্দিন মজলিস। তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? তমুদ্দিন মজলিস। এই তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করা হয়, কি করা হয়? প্রতিষ্ঠা হয়। তাহলে প্রতিষ্ঠা হয় কত সালে? তাহলে প্রতিষ্ঠা হয় 1 সেপ্টেম্বর, পহেলা সেপ্টেম্বর 1900 কত সাল? 1 সেপ্টেম্বর 1947 সালে। তাহলে 1947 সালে। আচ্ছা, এর প্রতিষ্ঠাতার নাম কি? প্রতিষ্ঠাতা, তাহলে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম, ঠিক আছে, অধ্যাপক আবুল কাশেম। ইনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। আচ্ছা, তাহলে পদার্থ বিজ্ঞানের শিক্ষক, ক্লিয়ার। এরপরে দেখেন, এরপর আরো মজার ব্যাপার, সেটা হইতেছে যদি বলা হয় ভাষা আন্দোলনের স্থপতিকে, বলা হয় ভাষা আন্দোলনের স্থপতিকে বা ভাষা আন্দোলনের প্রতিষ্ঠাতাকে বা জনককে, তাহলে আপনারা কি কি বলবেন এখন আমাকে বলেন। হ্যাঁ, আপনারা এতদিন বলে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন বলতেছেন তারেক রহমান, এরপরে কি বলবেন বলেন? হ্যাঁ, বলেন যে পহেলা বৈশাখ বঙ্গবন্ধু, তাই না? তাহলে পহেলা বৈশাখের নাম শুনলে আগে বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে পহেলা বৈশাখের এখন নতুন প্রবর্তক হইতেছেন হজরত আল্লামা তারেক রহমান। এরপরে রয়েছেন, যদি বলা হয় ভাষা আন্দোলনের প্রবক্তা বা কে বা জনককে, তার নাম কি বলবেন বলেন দেখি? ভাষা আন্দোলনের প্রতিষ্ঠাতা, ভাষা আন্দোলনের জনক, তাহলে ভাষা আন্দোলনের জনকের নাম হচ্ছে প্রফেসর আব্দুল, যদি বলা হয় অধ্যাপক আবুল কাশেম, তাহলে অধ্যাপক কে বলেন তো? অধ্যাপক আবুল কাশেম। তাহলে অধ্যাপক
অনেকেই কিন্তু এটাকে বঙ্গবন্ধু বলে থাকে কিন্তু, ঠিক আছে? আবুল কাশেম। ক্লিয়ার? তাহলে অধ্যাপক আবুল কাশেম ভাষা আন্দোলনের জনক। আব্দুল হামিদ খান ভাসানী। হায় হায়, কি বলে? ভাষা আন্দোলনের স্থপতি তো আবুল কাশেম, আবুল কাশেম। আচ্ছা, ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের হ্যাঁ, ভাষা আন্দোলনের কিন্তু একটা পত্রিকা আছে কিন্তু, জানেন আপনারা নিশ্চয়ই। সেই পত্রিকার নাম কি বলেন তো? সাপ্তাহিক সৈনিক নামে একটা পত্রিকা ছিল আরকি, ঠিক আছে? সাপ্তাহিক সৈনিক। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বুঝতে পারছেন, আমি আমি বুঝতে পারছি আপনারা আচ্ছা যাই হোক, ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে? এবার দেখেন ৮ নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তাই না? এই গানটার রচয়িতাকে বলতে হবে সবাইকে। তাহলে এই গানটার রচয়িতাকে সবাই একটু সবার জায়গা থেকে একটু শেয়ার করি তো, আসেন তো একটু। স্টুডেন্ট কমে যাচ্ছে আরকি, ঠিক আছে? তাহলে সবাই একটু সবার জায়গা থেকে একটু শেয়ার করি তো। সবাই একটু সবার জায়গা থেকে শেয়ার করি, ওকে? ওকে ভাইয়া, অন্যটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয়দেব বিশ্বাস জয়, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। ওকে, থ্যাংক ইউ। তাসলিমা বলছেন ৮-এর বি। আচ্ছা, রুমি খাতুন বলছেন আব্দুল গাফফার চৌধুরী। রিমা খাতুন বলছেন বি, ওকে। রাইকা বলছেন রাইকা ইসলাম বি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইমরানা আক্তার, ওকে। আব্দুল গাফফার চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন দেখেন তাহলে কি বললাম, তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটার যদি বলা হয়, প্রথম যে বলা হয় গীতিকার, একটু মনোযোগ দিবেন সবাই। তাহলে গীতিকার যদি কথাটা বলি, গীতিকার, গীতিকার, তাই না? তাহলে গীতিক আজকে একটু উপস্থিতি কম থাকবে, এটাই স্বাভাবিক না? একটু বলেন তো আমাকে। তাহলে আজকে সবাই একটু সবার মতো করে কি করতেছে, উৎসব উৎসব আয়োজন করতে, উৎসবে তারা সামিল হয়েছে, তাই তো? কিন্তু এখন প্রশ্নটা ভালো করে বোঝেন। এই যে আপনি ব্যতিক্রম, দেখেন এই যে আপনি ক্লাস করতেছেন, আপনি কিন্তু ব্যতিক্রম। তাহলে আপনার দেখেন, মানুষ সফল হওয়ার জন্য যারা স্বাভাবিক পথে হাঁটতে, ধরেন সবাই একই রাস্তা দিয়ে হাঁটতেছে, একই রাস্তা দিয়ে, একটা মানুষ ব্যতিক্রম পথ দিয়ে হাঁটতেছে, অন্য রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউরে ফলো করতেছে না, নিজের মতো করে হাঁটতেছে, পরিশ্রম করতেছে। এই যে আপনি যে পরিশ্রম করতেছেন বা আপনারা যারা আছেন, তারা আহ, তারা কি তারা মানে পাবেন না? সৃষ্টিকর্তা কি আপনাদেরকে কি এই পরিশ্রমের মূল্যায়ন করবে না? অবশ্যই করবে। বুঝতে পারছেন আমার কথাটা? অবশ্যই করবে। আপনার যে এই পরিশ্রম করতেছেন, আপনি যে কষ্ট করে ক্লাস করতেছেন, এটার কিন্তু অবশ্যই একটা বেনিফিট পাবেন। বুঝতে পারছেন? ওকে, আসেন। তাহলে আমরা ১ম টা কি বলছি? গীতিকার। তাহলে গীতিকার কে? গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। তাহলে আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে গীতিকার, তাই না? তাহলে আব্দুল গাফফার চৌধুরী, গাফফার গাফফার চৌধুরী হচ্ছে গীতিকার। ক্লিয়ার? তাহলে আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে কি বলেন তো? গীতিকার। তাহলে গীতিকার, এই যে গীতি যখন থাকবে তাহলে বুঝবেন গাফফার, গীতিকার যখন থাকবে তখন কি গাফফার। আচ্ছা, যদি বলা হয় পরীক্ষায়, ধরেন আমি বললাম যে গীতিকার গাফফার, ধরেন প্রথম সুরকার, প্রথম সুরকার, তাহলে প্রথম সুরকার কে? প্রশ্ন হচ্ছে প্রথম সুরকার কে? প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। তাহলে আব্দুল লতিফ, ঠিক আছে? আব্দুল লতিফ হচ্ছে প্রথম সুরকার। তাহলে আব্দুল লতিফ প্রথম সুরকার। এরপরে যদি বলা হয় প্রথম, তাহলে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, ঠিক আছে? এরপরে যদি বর্তমান সুরকার, বর্তমান সুরকার, ঠিক আছে, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। তাহলে আলতাফ মাহমুদ, তাহলে আলতাফ মাহমুদ, ঠিক আছে? তাহলে আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান সুরকার। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। তাহলে আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান সুরকার। তাহলে এইখানে যদি অ্যান্সার বলি তাহলে কোনটা হবে? হ্যাঁ, আব্দুল গাফফার চৌধুরী। ওকে, থ্যাংক, যারা যারা অ্যান্সার করছে তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন, এবার কি আছে? আচ্ছা, এবার দেখেন ৯ নাম্বার কোশ্চেনটা।
শুভ নববর্ষ ভাইয়া। আচ্ছা, শুভ নববর্ষ। ওকে ভাইয়া, এইবার একটু ভালো করে দেখেন। বলছে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? তাহলে ইউনেস্কো কর্তৃক, তাহলে ভাইয়া ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এটা কততম হিসাবে যদি স্বীকৃতি দেয়, প্রথম প্রশ্ন আসবে এইটা কততম হিসাবে, তাহলে 30তম হিসাবে। তাহলে যদি বলা হয় ইউনেস্কো কর্তৃক 30তম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে 30তমের কথাটা বললাম, এই 30তমের কথাটা বললাম, তাহলে 30তম কোনটা হবে? আমার কথা হচ্ছে কোনটা হবে? তাহলে এই যে 21তম ফেব্রুয়ারিকে দেওয়া হচ্ছে, 21শে ফেব্রুয়ারিকে। আচ্ছা, এই যে প্রশ্ন ইউনেস্কো, তাহলে ইউনেস্কোর ফুল মিনিং কি? আপনারা ততক্ষণ অ্যান্সার করতে থাকেন। এটার অ্যান্সার কিন্তু এই দেখেন, বলছে 87 সাল, 88 সাল, 87 সাল, এরপরে হচ্ছে 98 সাল, 99 সাল এবং 2000 সাল। তাহলে প্রত্যেকটা সালে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাহলে অ্যান্সার করেন তো একটু কোনটা হবে। আচ্ছা, অনেকে কিন্তু সি অ্যান্সার করছেন। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু তাহলে ইউনেস্কোর ফুল মিনিংটা কি আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করি। ইউতে হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশন, তাহলে ইউনাইটেড নেশন হচ্ছে ইউনাইটেড নেশন। তাহলে ইউ এই যে এন, ইউএন, ইউএন মানে ইউনাইটেড নেশন। ইতে হচ্ছে এডুকেশনাল, এডুকেশনাল, তাহলে এডুকেশনাল, সোনাল। এরপর এসটা হচ্ছে সাইন্টিফিক, ঠিক আছে, এসটা হচ্ছে কি সাইন্টিফিক, সাইন্টিফিক। অ্যান্ড সিতে হচ্ছে কালচারাল, সিতে কি কালচারাল, কালচারাল, কালচারাল। ওতে হচ্ছে অর্গানাইজেশন, ওতে কি অর্গানাইজেশন। এখন দেখেন তাহলে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক, এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। প্রথমত আমি আপনাকে মনে রাখার এটা একটা উপায় বলি। মনে রাখার একটা উপায় কি? মনে রাখার একটা উপায় কি বলেন তো? মনে রাখার উপায়টা হইতেছে প্রথমত আপনাকে আগে এডুকেটেড হইতে হবে। কি হইতে হবে? এডুকেটেড হইতে হবে। তারপর সায়েন্টিফিক্যালি আগাইতে হবে। এরপর কালচারাল সম্পর্কে আগাইতে হবে। তাহলে আগে আপনারা ছোটবেলা থেকেই কিন্তু পড়াশোনা করছেন, তাই না? বলেন করছেন না? তাহলে পড়াশোনা করছেন। এরপরে কি করছেন? সায়েন্স সম্পর্কে জানছেন। এরপরে কালচার, আমাদের আসলে কোন কালচারে আমরা বিলং করি এটা সম্পর্কে জানছেন। তাহলে দেখেন এইটা আগে এডুকেশনাল, তারপর আগে সায়েন্টিফিক, তারপরে কালচারাল। অগ্রাধিকার ভিত্তিতেও কিন্তু এইটা হয়, তাই না? আগে এডুকেটেড হইতে হবে। তাহলে এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে প্যারিসে অবস্থিত। কোথায়? প্যারিসে। তাহলে ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত কোথায়? প্যারিসে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা হবে কত সালে? প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা, এটা ইনস্টিটিউট কত সালে গঠিত হয়েছে? সেটা হচ্ছে 1999 সালে, 17 নভেম্বর। ওকে, তাহলে 17 নভেম্বর 1999 সালে। আচ্ছা ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, কিন্তু সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। এরপরে যান নেক্সট কোশ্চেনে যাই। 10 নাম্বার, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি? তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি? ক্লিয়ার? তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি? সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো। ওকে, সবাই একটু দ্রুত দ্রুত। আচ্ছা, তাহলে দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি? তাহলে আগে আমাদের এটা আগে জানতে হবে যে আমাদের ভারতের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টা আছে। আচ্ছা, আমরা জানি ভারতের 7 সিস্টার্স নামে রাজ্য আছে, আছে কিনা বলেন তো? তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যের সংখ্যা কতটি? তাহলে ভারতের রাজ্যের সংখ্যা কতটি? এটা চাইছে বাংলাদেশের রাজ্যের সংখ্যা চায় না, কিন্তু বাংলাদেশের জেলার সংখ্যা চায়নি। তাহলে কি চাইছে? রাজ্যের সংখ্যা। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যদি 7 সিস্টার্স নিয়ে একটু আলোচনা করি, তাই না? 7 সিস্টার্স আপনারা সবাই জানেন, 7 সিস্টার্সে কয়টা রাজ্য আছে বলেন তো ভাইয়া? 7টা। কয়টা? 7টা। তাহলে 7 সিস্টার্সের রাজ্য কয়টা? 7টা। সেটাকে যদি মনে রাখার উপায় বলি, সেটা হচ্ছে মি, ত্রি, মে, অনাম, তাই তো? তাহলে আমিত্রি, মে, অনাম। এখন দেখেন এই আমিত্রি, মে, অনাম আতে কি বলেন তো? আতে হচ্ছে আসাম। আতে কি? আতে হচ্ছে আসাম। আ সমান সমান কি? আসাম। আচ্ছা, এইটা যদি আমি আরো সুন্দর করে আপনাদেরকে ম্যাপ ধরে দেখায় দিই তাহলে আরো বেশি পরিমাণে ভালো হবে, ঠিক আছে? তাহলে ম্যাপ ধরে দেখায় দিই। দেখেন ম্যাপটা একটু শিখে নেন। তাহলে এইটা ধরেন বাংলাদেশ, এটা ধরেন বাংলাদেশ। ওকে,
মানে এটা বাংলাদেশ। এই বাংলাদেশের এই অংশের দিকে, এইদিকে যে অংশটা রয়েছে এই অংশে এই পাটটার মধ্যে রয়েছে হচ্ছে আসাম। এদিকের অংশটা রয়েছে আসাম, ঠিক আছে, আসাম। আচ্ছা, এই পাশে যে অংশটা রয়েছে এই পাশে রয়েছে হচ্ছে মেঘালয়, মেঘালয়, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই পাশ থেকে এই পুরো পাশটা আছে হচ্ছে পশ্চিমবঙ্গ, কি আছে, পশ্চিমবঙ্গ। তাহলে আসাম, মেঘালয়, এরপরে এরপরে এই যে পাটটা আছে এই পাটটা হচ্ছে ত্রিপুরা। এই ছোট যে পাটটা আছে এই পাটটার নাম হচ্ছে ত্রিপুরা, ওকে। আর আবার এইখানে যে অংশটা আছে এই অংশটার নামও আবার আসাম। কি নাম? আসাম, ঠিক আছে। আসাম কিন্তু দুইবার আছে। আর এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে মিজোরাম। কি? মিজোরাম। তো প্রশ্ন হচ্ছে ভারতের আমরা জানি 7টা রাজ্য, 7 সিস্টার্স। এটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে আ মি ত্রি মে অনাম। তাহলে আ মিত্রি মে অনাম। তাহলে আ মিত্রি মে অনাম। তাহলে আতে কি আসাম, মিতে কি মিজোরাম, তিতে ত্রিপুরা, মেতে মেঘালয়। এই 3টা বাদ দেন, তাহলে এখানে থাকে কয়টা? 4টা। তাহলে এই 4 প্লাস হচ্ছে পশ্চিমবঙ্গ, বুঝাতে পারছি? 4 প্লাস কি? পশ্চিমবঙ্গ। তাহলে এখানে রাজ্য হইতেছে মোট হচ্ছে কয়টা? বুঝাতে পারলাম? তাহলে মোট রাজ্য কয়টা হবে? 5টা হবে। তাহলে অ্যান্সার কি হবে? 5টা। ওকে। তাহলে অনেকদিন পর বিবেনের নাসির ভাইয়ের ক্লাস দেখলাম। আচ্ছা কারিমা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, তোমারও কমেন্ট অনেকদিন পর দেখলাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাস করো, ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবে আজকের ক্লাস থেকে, ঠিক আছে, ক্লাস করো। আচ্ছা এরপরে দেখো পরবর্তীতে নেক্সট কত নাম্বার? 11 নাম্বার। 11 নাম্বারে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সীমান্তের সাথে সম্পর্কিত। তাহলে বাংলাদেশের একটা জেলা রয়েছে যা উভয় দেশের সাথে সম্পর্কিত। তাহলে বাংলাদেশের একটি জেলা রয়েছে তা উভয় দেশের সাথে সম্পর্কিত, উভয় রাষ্ট্রের সাথে সম্পর্কিত, উভয় দেশের সাথে। তাহলে উভয় দেশের সাথে সম্পর্কিত সেই জেলার নাম কি? সেই জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। নাম কি? রাঙ্গামাটি। ওকে। তাহলে রাঙ্গামাটি সম্পর্কে 2টা ইনফরমেশন বলি। বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলা, লেখেন সবাই একটু, বাংলাদেশের সবচেয়ে 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 বৃহত্তম জেলা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা কি? রাঙ্গামাটি। ক্লিয়ার? আচ্ছা, বলা হয় রাঙ্গামাটির হ্রদের জেলা, যদি বলা হয় হ্রদের জেলা রাঙ্গামাটি। ক্লিয়ার? তাহলে হ্রদের জেলা কি? রাঙ্গামাটি। ওকে। তাহলে হ্রদের জেলা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে হ্রদের জেলা কি? রাঙ্গামাটি। ক্লিয়ার? লিখে না ফেলেন একটু দ্রুত। তাহলে রাঙ্গামাটি। আচ্ছা, যদি বলা হয় কাপ্তাই হ্রদ কোথায় আছে বা কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ বা লেক অবস্থিত কোথায়, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে। ঠিক আছে, তাহলে রাঙ্গামাটিতে। আচ্ছা, এরপরে যদি আরো বলি ইনফরমেশন বলি, এই ইনফরমেশনের কোনো অভাব নাই। আপনি ইনফরমেশন কত চান আমাকে বলেন, আমি সব ইনফরমেশন আপনাদেরকে শেখাইতে পারবো। বুঝতে পারছেন? সব ইনফরমেশন শেখাইতে পারবো। এবার দেখেন, যদি বলা হয় রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? রাঙ্গামাটির ছাদ বলা হয়, তাহলে রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। এখন প্রশ্ন হচ্ছে সাজেক ভ্যালি তাহলে অবস্থিত কোথায়? রাঙ্গামাটি। ক্লিয়ার? অনেকবার এই প্রশ্ন আসছে যে রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। আর সাজেক ভ্যালি অবস্থিত কোথায়? রাঙ্গামাটি। এবার যদি আরো বলি যে পৃথিবীর ছাদ বলা হয় কাকে? তাকে বলে পামির মালভূমিকে। তাহলে কাকে বলা হবে? পামির মালভূমিকে। তাহলে পৃথিবীর ছাদ বলা হইলে পামির মালভূমি বলতে পারেন। তাহলে রাঙ্গামাটির ছাদ বলা হইলে কাকে বলতে পারেন? সাজেক ভ্যালিকে। তাহলে উভয় দেশের সাথে, প্রশ্ন হচ্ছে উভয় দেশটা কোনটা? আপনারা সবাই জানেন, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ কোনটা আছে? পার্শ্ববর্তী দেশ আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তাহলে ধরেন এই অংশ পর্যন্ত আছে ভারত আর এই অংশটা আছে পর্যন্ত কি? মায়ানমার। তাহলে এই 2টার মাঝখানে যেটা পড়ছে এটাই হচ্ছে রাঙ্গামাটি। বুঝতে পারছি? এটা কি? রাঙ্গামাটি। ওকে। তাহলে এই হইতেছে, তাহলে বাংলাদেশের
বা রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। এটা এক না। তাহলে বললাম বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলা কি? রাঙ্গামাটি। আরো মজার ইনফরমেশন বলি, তাহলে বাংলাদেশের আরো একটা বৃহত্তম উপজাতি আছে না? তাহলে বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম উপজাতি, উপজাতির নাম কি বলেন তো? চাকমা। তাহলে বাংলাদেশের বৃহত্তম উপজাতির নাম কি? চাকমা। এই চাকমারা বসবাস করে কোথায়? চাকমারা বসবাস করে রাঙ্গামাটিতে। ওকে, ডান, বুঝতে পারছি? তাহলে বাংলাদেশের বৃহত্তম উপজাতি তার নাম কি? চাকমা। তাহলে চাকমারা বসবাস করে রাঙ্গামাটি। ওকে, বুঝতে পারছেন? তাহলে এইরকম কিন্তু যদি ক্লাস চান যে আপনার ইনফরমেশনে ভরপুর থাকবে, এইরকম ক্লাস কিন্তু আপনাকে করতে হবে। বুঝতে পারছেন? পুরো ডিটেলস আপনি যখন ডিপ নলেজ সম্পর্কে আপনার যখন ধারণা থাকবে, তখনই আপনি কিন্তু যে কোনো জায়গাতে, সব জায়গাতে আপনি চান্স পাবেন। আপনি প্রশ্ন একটা, কিন্তু আপনার এই প্রশ্নের উপরে কতগুলো ইনফরমেশন আপনাকে জাস্ট জানাই ফেললাম। এতগুলো যখন ইনফরমেশন আপনি যদি গ্যাদার করতে পারেন, যদি শিখতে পারেন, তাহলে আপনার চান্স পাওয়া ঠেকাবে কে? আমাকে বলেন। আমি যখন ওই সময় ক্লাস নিতাম, স্টুডেন্ট হুমড়ি হয়ে ক্লাস করতো, বুঝতে পারছেন? আমি এখনো যদি অফলাইনে দাঁড়ায় ক্লাস নেই, এখনো যদি অফলাইনে স্টিল নাও ক্লাস নেই, স্টুডেন্টের জায়গা হয় না। বুঝতে পারছেন? ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। বুঝছেন? তো আমাদের এইটা সেক্টরটা অনেক বেশি, মানে আমরা তো চাকরি নিয়ে অনেক নতুন কেবল শুরু করেছি। আমাদের সেকেন্ড টাইমার রয়েছে, তাই না? নার্সিং এর সেকেন্ড টাইমার রয়েছে, থার্ড টাইমার রয়েছে, তাদের ক্লাসও অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে, ওগুলো তো নিব। এখনো অফলাইনে ক্লাস নিলে স্টুডেন্ট হুমড়ি খেয়ে পড়ে, ভাইয়ের ক্লাস আসছে, ভাইয়ের ক্লাস আসছে। ইনশাল্লাহ এটা আপনাদেরই দোয়া, ভালোবাসা, আপনাদেরই সবকিছু, ইনশাল্লাহ। ওকে, আমি তাহলে 12 নম্বরে যাই। 12 নম্বরে দেখেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে অ্যান্সার করতে হবে। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে, তাহলে বলছে এফ আর রহমান খান, এফ আর খান বাংলাদেশের একজন অন্যতম স্থপতি, যেমন ইঞ্জিনিয়ার বলা হয় বা স্থপতি। আমেরিকাতে থাকেন আর কি, আগা খান অ্যাওয়ার্ড পাইছিলেন। এবার বশিরুল হক, মাঝহারুল ইসলাম, লুই আইকান হচ্ছেন একজন এস্তোনিয়ার অধিবাসী উনি, কিন্তু উনি একজন আমেরিকান নাগরিকত্ব পাইছেন আর কি। ঠিক আছে, এস্তোনিয়ার অধিবাসী কিন্তু আমেরিকান নাগরিকত্ব। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি, তাহলে জাতীয় সংসদ সম্পর্কে বলা যাবে। জাতীয় সংসদ সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে চাই, তো এটা না বলে পরে 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ অবস্থিত কোথায়? অবস্থিত হচ্ছে আমরা জানি মানিক মিয়া এভিনিউতে অবস্থিত, তাই না? তাহলে জাতীয় সংসদ অবস্থিত কোথায়? মানিক মিয়া এভিনিউতে। তাহলে জাতীয় সংসদের যেটা আছে সেটা হচ্ছে আইন বিভাগ বা আইন সভার মধ্যে পড়ে। তাহলে আইন সভার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে যেটা আইন প্রণয়ন করা হয়ে থাকে, তাই না? এগুলো। ওকে, আমরা তাহলে নেক্সট 13 নম্বর কোশ্চেন আছে। দেখেন, বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারীকে। এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। যারা যেটা এটা অ্যান্সার করতে পারো তারা বুঝবো যে খুবই প্রকৃত মেধাবী। দেখো, এইখানে কিন্তু তোমরা দুইটা অ্যান্সার করতে পারো, হয় কামরুল ইসলাম অ্যান্সার করতে পারো, নয় হচ্ছে কি শিবনারায়ণ দাস অ্যান্সার করতে পারো। বুঝতে পারছো? এই দুইটার মধ্যে দেখি তোমরা কি অ্যান্সার করতে পারো সবাই। ওকে, দেখি। দেখো স্যার, আপনার আরো ক্লাস চাই। থ্যাংক ইউ সো মাচ আরাফাত, থ্যাংক ইউ। ওকে, দেখো এরপর বলছে কি বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী। তাহলে নকশাকারী কে? তাহলে বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী হইতেছে, আমরা যদি বলি, তাহলে মানচিত্র খচিত প্রথম পতাকার ডিজাইনার যদি বলি বা নকশাকারী যদি বলি, ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। ইনি হচ্ছে কুমিল্লার। ঠিক আছে, তাহলে কুমিল্লায় দেখি কাদের কাদের বাসা আছে। তাহলে কুমিল্লার শিবনারায়ণ দাস। তাহলে মানচিত্র খচিত প্রথম পতাকার ডিজাইনার হচ্ছে কুমিল্লার শিবনারায়ণ দাস। আচ্ছা, বর্তমানে যিনি ডিজাইনার তিনি হচ্ছে পটুয়া কামরুল হাসান, বর্তমান ডিজাইনার। আচ্ছা, এই যে পতাকা, তাহলে লেখো বর্তমান পতাকার ডিজাইনার বা নকশাকারী, ডিজাইনার সেটা হচ্ছে পটুয়া কামরুল হাসান। ঠিক আছে, তাহলে পটুয়া কামরুল হাসান গেল একটা। এরপরে লিখতে পারো তোমরা, সেটা হচ্ছে জাতীয় পতাকা প্রথম
সর্বপ্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ। তাহলে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। ক্লিয়ার? তাহলে ওই সময় উত্তোলন করা হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় সঙ্গীতের সঙ্গে যেমন আমাদের সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন সারা দেশে পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ, ঠিক আছে, 1971 সালে। আচ্ছা, আরো যদি ইনফরমেশন বলি, সেটা হচ্ছে পতাকা কি জানি বলে, পতাকা উত্তোলন দিবস। লেখেন পতাকা উত্তোলন দিবস 23 মার্চ। ঠিক আছে? তাহলে পতাকা উত্তোলন দিবস কি 23 মার্চ। অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হইতেছে, হ্যাঁ শিবনারায়ণ, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আচ্ছা দেখো, অধিকাংশ স্টুডেন্টরা যেটা করে, যে ভুলটা করে সেটা হচ্ছে, কি ভুল করে বলো তো আমাকে? সেটা হচ্ছে পতাকা দিবস বললে 2রা মার্চ দেয়, আর যদি পতাকা দিবস বলা হয়, এটা তো পতাকা উত্তোলন দিবস বললেও 2রা মার্চ দেয়। বুঝতে পারছো? 2রা মার্চ দেয় পতাকা উত্তোলন, কিন্তু ভাইয়া পতাকা উত্তোলন দিবস হচ্ছে কত মার্চ? 23 মার্চ। তাহলে পতাকা উত্তোলন দিবস কিন্তু 23 মার্চ, এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? মনে রাখতে, ভুল করা যাবে না। ওকে, দেখো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কত নাম্বার, সেটা হচ্ছে তাহলে বাংলাদেশের প্রথম পতাকা। আচ্ছা, এবার তো জাতীয় পতাকার দিবস কবে? ও মাই গড, তাহলে পতাকার দিবস কবে তোমরা সবাই বলো। স্যার, আচ্ছা রাইসা বলছো, স্যার আপনি অনেক ইনফরমেশন অ্যাড করেন, এটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ রাইসা তোমাকে। ওকে, তাহলে দেখো এবার আমাকে বলো জাতীয় পতাকা দিবস কবে। তাহলে পতাকা দিবস আর পতাকা উত্তোলন দিবস দুইটা কিন্তু আছে, ভুল করা যাবে না কিন্তু তোমাদেরকে, হ্যাঁ ভুল করা যাবে না। তাহলে পতাকা দিবস এবং পতাকা উত্তোলন দিবস এই দুটো ভুল কোনোভাবেই করা যাবে না। ক্লিয়ার? এই দুটো মনে রাখতে হবে কিন্তু। তাহলে তোমরা আমাকে সবাই বলো তো এটার অ্যান্সার কি হবে? 2রা মার্চ হবে নাকি 26শে মার্চ হবে? হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে বলো। আচ্ছা, আমি তাহলে একটু বলি তাহলে তোমাদেরকে। আচ্ছা, এর পাশাপাশি আরো বলি জাতীয় পতাকা সম্পর্কে আরো যদি ইনফরমেশন বলি। তোমরা জানো জাতীয় পতাকা ধরো এইটা, তাই না? এখন দেখো এই জাতীয় পতাকার মধ্যে আমি যদি তোমাদের বলি যে এখানে একটা গোল আছে, তাই না, লাল বৃত্ত আছে, ধরো এই লাল বৃত্ত, আর আছে কি সবুজ, তাই তো? আর যখন মানচিত্র খচিত ডিজাইন থাকতো, মানচিত্র খচিত পতাকা থাকতো, সেটা হচ্ছে মানচিত্র খচিত, ওটা তো আগে ছিল, তাই না? এখন তো আর নাই, আছে না? এখন নেই। এখন দেখো কি হয়েছে এটাতে, সুবিধাটা কি, ধরো এটা পতাকা, তো এই যে পতাকাটা আছে, আসলে একটু ডিজাইন করি। ওকে 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 ওকে, দেখো অবশেষে এটা জাতীয় পতাকা অঙ্কন করেই ফেলছি। আমাদের কথা অনুসারে এই 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 গেল কই? দেখো জাতীয় পতাকা অঙ্কন করেই ফেললাম। জাতীয় পতাকার একটা মজার কিছু ইনফরমেশন তোমাদেরকে বলি, সেটা হইতেছে
কেমন হয়েছে পতাকাটা বলো আগে? দেশের পতাকা, আবেগ আছে, অন্যরকম একটা আবেগ আছে, ঠিক আছে? আবেগটা অন্যরকম একটা আবেগ। দেখো, এই জাতীয় পতাকার যদি বলা হয় এইদিকে, এটা হচ্ছে ছোট ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে 5:6, বুঝছ? মানে কি, ভালো করে বোঝো আমার কথাটা। মানে হচ্ছে এই পতাকা হচ্ছে 10 আর এই পাশে হচ্ছে 6, দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 6, বুঝতে পারছো? তাহলে প্রস্থ কত বলো? 6। তাহলে এখন যদি বলা হয় জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, দৈর্ঘ্য ও প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ কত? 6। এরপরে যদি আরো একটা আসে, সেটা হচ্ছে 5:3, তাহলে 5:3 2 দিয়ে ভাগ করো এটাকে, আর 1:1। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এখানে দেখেন 10 যখন 6 লিখলেন তখন কিন্তু আপনি অন্য কিছু লেখেন নাই, কিন্তু আবার যখন 5:3:1 এটা যখন লিখলেন তখন আপনি কি করলেন, এটা লিখলেন, এটা কেন 1 লিখলেন কেন? তাহলে দেখেন 1 লিখলাম, এইখান থেকে যে প্রস্থটা আছে, এই যে এখান থেকে যে প্রস্থটা আছে, এই প্রস্থটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন আমার কথাটা? এই প্রস্থটা হচ্ছে এইটা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী 15 নাম্বার। দেখেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? অ্যান্সার করেন সবাই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কোনটি? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সবাই, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটা? মহেশখালী। তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটা? মহেশখালী। তাহলে মহেশখালী এটা অবস্থিত কোথায়? এই মহেশখালী, মহেশখালী, মহেশখালী অবস্থিত কোথায়? মহেশখালী অবস্থিত হচ্ছে কক্সবাজারে। তাহলে মহেশখালী অবস্থিত কোথায়? কক্সবাজার। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ অবস্থিত হচ্ছে মহেশখালীতে, আর এই মহেশখালী অবস্থিত হচ্ছে কক্সবাজারে। বাংলাদেশের প্রথম, বাংলাদেশের প্রথম প্রথম ডিজিটাল, ডিজিটাল আইল্যান্ড, তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড, আইল্যান্ড, তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড তার নাম কি বলেন তো? এই মহেশখালী। তাহলে মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড, ঠিক আছে? তাহলে বাংলাদেশের একমাত্র, এইটা অনেকবার পরীক্ষায় কিন্তু আসছে, অনেক পরীক্ষা আসছে, রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতেও কিন্তু আসছে, বিসিএস এর পরীক্ষা তো অসংখ্যবার আসছে, এই প্রশ্ন অসংখ্যবার আসছে। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু ভুল করা যাবে না কিন্তু। ওকে, তাহলে মহেশখালীতে, ঠিক আছে? আমি নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে সুন্দরবন বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী? তাহলে সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী? তাহলে সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে, তাহলে বাংলাদেশ আর ভারতকে বিভক্ত করেছে যে নদী, সেই নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। আসো তোমাদেরকে একটু হারিয়াভাঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত বলি, আসো। এখন দেখো এই যে হারিয়াভাঙ্গা নদী, এই হারিয়াভাঙ্গা নদী যদি বলি এই পাশে অবস্থিত, ঠিক আছে? তো এই পাশে অবস্থিত হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। এখন দেখো এই হারিয়াভাঙ্গা নদী এটা হচ্ছে দুইটা দেশের সীমানায় অবস্থিত, এই পাশে তো বাংলাদেশ, তাই না? আর এই পাশে কি? ভারত। তাহলে বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত হচ্ছে কোন নদী? এই নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। ক্লিয়ার? হারিয়াভাঙ্গা নদী, এই হারিয়াভাঙ্গা নদী অবস্থিত কোথায়? অবস্থিত সাতক্ষীরা জেলায়। কোন জেলা? সাতক্ষীরা জেলা, ঠিক আছে? তাহলে এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় একটা দ্বীপ জেগে ওঠেন, এই দ্বীপটার নাম হচ্ছে, কেউ বলতে পারবেন এই দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র বিরোধপূর্ণ দ্বীপ, অন্যতম একটা বিরোধপূর্ণ দ্বীপ, সেই দ্বীপের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে বাংলাদেশের, বাংলাদেশের একমাত্র দ্বীপের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র বিরোধপূর্ণ যদি বলা হয়, অন্যতম বিরোধপূর্ণ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম নিউ মুর, নিউ মুর বা পূর্বাশা। তাহলে নিউমুর বা পূর্বাশা। ক্লিয়ার? তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা। যদি প্রশ্ন আসে দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত কোথায়, তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীতে।
ঠিক আছে, তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীতে অবস্থিত। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীতে অবস্থিত। ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমরা একটু ধুমায়া কমেন্ট করো না, একটু সবাই একটু ধুমায়া কমেন্ট করো, সবাই একটু ধুমায়া কমেন্ট করো, দেখি কে কতটা কমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা বাহ, সবাই দেখি দারুণ অ্যান্সার করতেছো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা 17 নম্বরে একটু চলে যাই, তাই না? 17 নম্বরে চলে যাচ্ছি কিন্তু 17 নম্বরে যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে তোমরা আমাকে বলো তো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি, এটা তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? আর আমি ততক্ষণে অন্যগুলো অ্যান্সার করবো। বাংলাদেশের আরো একটা ইনফরমেশন, বাংলাদেশের দীর্ঘতম পথ অতিক্রান্ত নদী, দীর্ঘতম পথ অতিক্রান্ত নদী, দীর্ঘতম নদী নয় কিন্তু দীর্ঘতম পথ অতিক্রান্ত নদী, সেই নদীর নাম হচ্ছে কোনটা বলো তো? ব্রহ্মপুত্র। তাহলে বাংলাদেশের দীর্ঘতম পথ অতিক্রান্ত নদী সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের উৎপত্তি যদি বলি, সেটা হচ্ছে কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। তাহলে এই ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তিব্বতের, তাহলে তিব্বতের কৈলাস, তাহলে কৈলাস শৃঙ্গের মানস সরোবর যে হ্রদ আছে সেই হ্রদ থেকে, ঠিক আছে? কৈলাস শৃঙ্গের হ্রদ থেকে দিলাম। ওকে, এখন দেখো এরপরে কি আছে? যমুনা। তাহলে বাংলাদেশের অধিক চর চর বেষ্টিত, তাহলে অধিক চর বেষ্টিত নদী, তাহলে অধিক পর বেষ্টিত নদী, সেটার নাম হচ্ছে যমুনা নদী। তাহলে যমুনা নদীর নাম কি? অধিক পর বেষ্টিত নদী, ঠিক আছে? নবীনতম নদীও বলা হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? সেটা তোমরা ভালো করে জানো। থ্যাংক ইউ সো মাচ, বাহ আঞ্জুমান নেহা, থ্যাংক ইউ আপু, তোমাকে থ্যাংক ইউ। এরপর বলছে উম্মে হানি, থ্যাংক ইউ সো মাচ। শারমিন খাতুন, রাহা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আরাফা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। দেখো, তাহলে এরপর বলছি গঙ্গা নদী। গঙ্গা এবং পদ্মা নদী কিন্তু একই, জাস্ট নদীর মানে ওই পাশে, সীমান্তের ওই পাশে হচ্ছে গঙ্গা, আর আমাদের এই পাশে হচ্ছে পদ্মা, মানে এই পাশ থেকে এই পাশে আসলে এই পাশে পদ্মা আর এই পাশে হচ্ছে গঙ্গা। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছো? আচ্ছা, এই গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে? তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে। তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যাও তোমরা, সেটা হইতেছে 17 নম্বরের পরে যাবে 18 নম্বরে। ক্লিয়ার? 18 নম্বর, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? দেখো, এটা অ্যান্সার করতে পারবা, অনেকেই পারবা অ্যান্সার। আমি বলি, বাংলাদেশের সীমান্ত নদী, লেখো বাংলাদেশের আন্ত আন্ত সীমান্ত, সীমান্ত নদী 57টি। তাহলে বাংলাদেশের সীমান্ত নদী কতটি? 57টি। আচ্ছা, এইটার প্রশ্ন হচ্ছে এইখানে দেখো, এখানে হচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ কয়টা? দুইটা, এটা হচ্ছে ভারত, আর এটা কি বলতো ভাইয়া? মায়ানমার। তাহলে ভারত এবং মায়ানমার এই যে দুইটা আছে, তাহলে ভারতের সাথে জড়িত কয়টা? ভারতের সাথে জড়িত হচ্ছে 54টি। আর মায়ানমারের সাথে জড়িত কয়টা? মায়ানমারের সাথে জড়িত হচ্ছে 3টা। এখন দেখো, আরো একটা ইনফরমেশন বলি, এইটা হচ্ছে এই 57টি হচ্ছে বাংলাদেশের নদী রক্ষা কমিশন যেটা আছে সেটার মতে। আর 58 আছে, 58টা হয়, 58টা হয়েছে উইকিপিডিয়ার মতে, ঠিক আছে? তুমি যেভাবেই বলো না কেন, আমি তোমাকে সবগুলো অ্যান্সারে বলে দিতে পারবো। উইকিপিডিয়ার মধ্যে হচ্ছে 58টা, আর বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউশনের মধ্যে কয়টা বলো তো? 57টি। এখন যদি উইকিপিডিয়ার মধ্যে যদি তারা ধরে রাখে, তাহলে এখানে কিন্তু ভারতের সাথে নদীর সংখ্যা কত হবে? 55টা। তো তোমার এইখানে দেখো আগে আমাকে অপশনে কি 55 আছে কিনা, তুমি এই অপশনে দেখো 55 আছে কিনা, নাই, তার মানে তোমার এটা ধরে নাই। বুঝতে পারছি? ধরে নাই। এখন দেখো এখানে কি বলছে? 54 আছে, তার মানে অ্যান্সার 54 হবে। ওকে, এখন দেখো এই পাশে কি বললাম, যে মায়ানমারের 3টা নদী, একটা হচ্ছে নাফ,
একটা হচ্ছে সাঙ্গু, ঠিক আছে, নাফ সাঙ্গু, আর একটার নাম কি মাতামুহুরি, মাতামুহুরি। তাহলে নাফ সাঙ্গু আর একটা কি মাতামুহুরি। ওকে, তাহলে নাফ সাঙ্গু এবং মাতামুহুরি এই তিনটা নদী হচ্ছে একত্রিত। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? ওকে, তাহলে নাফ সাঙ্গু এবং মাতামুহুরি এই তিনটা নদী। ওকে, সবাই আরেকবার একটু লাইভ ক্লাসে শেয়ার দাও তো ভাইয়া, আরেকবার একটু লাইভ ক্লাসে শেয়ার দাও তো সবাই, একটু সবার মতো জায়গা থেকে একটু লাইভ ক্লাসে শেয়ার দাও তো। হ্যাঁ, আজকে আমরা পহেলা বৈশাখ আমরা উদযাপন করাবো, যে তোমাদের ক্লাস নিচ্ছি, বুঝতে পারছো? তাহলে দেখো তোমাদের প্রতি আমাদের ডেডিকেশনটা কিরকম লেভেলের। হ্যাঁ, একটু বুঝতে হবে কিন্তু ভাই। ওকে, তাহলে দেখো একটু সবাই একটু দ্রুত একটু শেয়ার করে ফেলো। এরপরে দাও, এরপরে দেখো কত নাম্বার, 18 নাম্বার শেষ, আমাদের উপরে আসবো 19 নাম্বার। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদী কোনটি? তাহলে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদীর নাম কি? তাহলে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদী, তাহলে বাংলাদেশে উৎপত্তি হয়েছে, বাংলাদেশে সমাপ্তি হয়েছে এমন নদী হচ্ছে কি হালদা। তাহলে বাংলাদেশে উৎপত্তি, তাহলে বাংলাদেশে উৎপত্তি ও বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি তার নাম হচ্ছে কি হালদা। আচ্ছা, এই হালদা নদীর উৎপত্তি কোথায়? এই হালদা নদীর উৎপত্তি হইতেছে খাগড়াছড়ি জেলার বাদনাতলি শৃঙ্গ থেকে, এর উৎপত্তি। ক্লিয়ার? আচ্ছা, এই যে বাংলাদেশের একমাত্র, তাই না? তাহলে বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন, তাহলে মৎস্য প্রজনন নদী, তাহলে বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন নদী, সেটার নাম কি? সেটার নাম হালদা। ঠিক আছে, বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন। আচ্ছা, বাংলাদেশের একমাত্র বৃহত্তম মৎস্য হেরিটেজ, তাহলে বাংলাদেশের বৃহত্তম মৎস্য হেরিটেজ সেটা হচ্ছে হালদা। এই হালদা নিয়ে একটা সিনেমা হয়েছিল, এই সিনেমার পরিচালক ছিল হালদা নিয়ে চলচ্চিত্র, হালদা চলচ্চিত্রের পরিচালক হতেছে তৌকির আহমেদ। হালদা নিয়ে চলচ্চিত্র পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। এই চলচ্চিত্রের তাহলে পরিচালক, এর কেন্দ্রীয় নায়ক বা নায়িকা, তাই না? নায়িকা ছিল হচ্ছে মোশাররফ করিম, আর হচ্ছে নায়ক ছিল মোশাররফ করিম, আর নায়িকা ছিল তিশা। ঠিক আছে, এটা লাগে না, বলার জন্য বললাম। ঠিক আছে, দেখো একটু শেয়ার দাও। হ্যাঁ, সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার দাও। সাদিয়া নূর, শারমিন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া নূর বলছো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। এবার হচ্ছে রাহা ইসলাম, থ্যাংক ইউ। সবাই একটু সবার জায়গা থেকে একটু শেয়ার দাও। দেখো আমরা কিন্তু ইনফরমেটিভ ক্লাস কিন্তু করাচ্ছি তোমাদেরকে, তাই না? ইনফরমেটিভ কিন্তু ক্লাস করাচ্ছি, দেখো। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? তাহলে সবাই একটু সবার জায়গা থেকে একটু শেয়ার দাও তো। দেখো একটু সবাই একটু ক্লাসে উপস্থিত হয়ে নাও, ওকে, ক্লাসে বেশি মানুষ থাকলে একটা এনার্জি কাজ করে, তোমরা জানো? ক্লাসে বেশি মানুষ থাকলে একটা এনার্জি, অন্যরকম একটা এনার্জি কাজ করে, বুঝছো? আচ্ছা, এবার দেখো ইউনেস্কো সুন্দরবনের ঐতিহ্য হিসেবে কবে মানে কত সালে ঘোষণা করেছেন? তাহলে ইউনেস্কো কিন্তু সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের, তাহলে বিশ্ব ঐতিহ্যের, ভাইয়া চলচ্চিত্রটার নাম কি? চলচ্চিত্রটার নাম হচ্ছে হালদা, চলচ্চিত্রটার নামও হালদা, বুঝতে পারছো? চলচ্চিত্রের নামও হচ্ছে হালদা, না হালদা আর কি, ওটাই নামিয়ে দিয়েছে। আচ্ছা, ইউনেস্কো বলছে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের কত সালে কি বলছে, ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন কত সালে, তাই তো? তাহলে কত সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? ওকে, এখানে
দেখো এই ইউনেস্কো কিন্তু আলটিমেটলি তিনটা, আমাদের যদি বলি বিশ্ব ঐতিহ্যের মধ্যে তিনটা কিন্তু ঘোষণা করছে। একটা হচ্ছে একটা হচ্ছে ষাট গম্বুজ, একটার নাম হচ্ছে ষাট গম্বুজ, নিশ্চয় তোমরা নাম শুনছো, ষাট গম্বুজ যে মসজিদ, ঠিক আছে, ষাট গম্বুজ মসজিদ, এই ষাট গম্বুজ মসজিদ একটা। দুই নাম্বার যদি বলি সেটা হচ্ছে আমাদের পাহাড়পুর, নিশ্চয় তোমরা নাম শুনছো, পাহাড়পুর, এই পাহাড়পুর একটা। আর তিন নাম্বার যদি আমি বলি সেটা হইতেছে এই পাহাড়পুর একটা, আর তিন নাম্বার যেটা সেটা সুন্দরবন। এটা কি? এটা হচ্ছে সুন্দরবন। খুবই মজার ব্যাপার, শোনো, শুনে রাখো তাহলে খুবই কাজে লাগবে। দেখো সুন্দরবন, এখন দেখো এই যে ষাট গম্বুজ মসজিদ পাহাড়পুর, তাই না, আর সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? প্রশ্ন হচ্ছে গম্বুজ সংখ্যা কয়টা, তোমরা কেউ বলতে পারবা? গম্বুজ সংখ্যা হচ্ছে 81টা, কিন্তু কয়টা বলো তো? 81টা। আচ্ছা, এরপরে দেখো ষাট গম্বুজ মসজিদ এটা 1985 সালের দিকে এটা হচ্ছে স্বীকৃতি প্রদান করে। কে স্বীকৃতি প্রদান করে? এই ইউনেস্কো। ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে কত সালে? 1985 সালে। এ ঠিক একইভাবে পাহাড়পুর বা সোমপুর বিহারকেও ঠিক একইভাবে 1985 সালে স্বীকৃতি প্রদান করা হয়। আচ্ছা, এটা হচ্ছে 321তম হিসাবে, 321তম হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। আর এইটাকে, এই পাহাড়পুরকে বলা হয় 322তম হিসাবে, ঠিক আছে, এই 322তম। আর সুন্দরবন এইটাকে স্বীকৃতি প্রদান করা হয় হচ্ছে কত সালে? হ্যাঁ, কেউ বলতে পারবা এই সুন্দরবনকে কত সালে? বাহ, তাহলে সুন্দরবনকে সবাই সবাই জানো দেখি, 1999 সালে স্বীকৃতি প্রদান করা হয়। আচ্ছা, এইটাকে স্বীকৃতি কততম হিসাবে? 798তম হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে 798তম হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই যে ছকটা তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে, এই ছকটা থেকে 100% যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন 100% আসছে, 100% একটা পরীক্ষা প্রশ্ন কমন আসে। বুঝছো? সবাই কি বুঝছো আমার কথাটা? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, বা এই যে ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। আচ্ছা, সম্পুর বিহারে যে পাহাড়পুর বা সম্পুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত, ঠিক আছে, তাহলে এটা কিন্তু নওগাঁতে অবস্থিত কিন্তু। ওকে, আচ্ছা, এটা যদি লেখা হয়ে থাকে তাহলে তুলে নিতে পারো আর কি। আচ্ছা, আমি তাহলে নেক্সটে চলে যাব। ওকে, তাহলে নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, নেক্সট হচ্ছে সুন্দরবন ইউনেস্কো কততম? বাহ, দেখছো, ওই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে। তাহলে সুন্দরবন ইউনেস্কো, তাহলে ইউনেস্কো কততম ঐতিহ্য হিসাবে তাহলে ঐতিহ্যের অংশ। তাহলে তোমরা এটা অ্যান্সার করো, এটা আমি আর ব্যাখ্যা দিব না, ঠিক আছে, তাহলে এটা ব্যাখ্যা দিব না, এটা বলো তোমরা সবাই, সবাই এটা বলবা আমাকে কিন্তু। তাহলে সুন্দরবন ইউনেস্কোর ঘোষিত কততম ঐতিহ্য, তাহলে কততম ঐতিহ্য হিসেবে সুন্দরবন এটা ঘোষণা করা হয়েছে? সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য? ওকে, দিয়েছো সবাই? তার ধন্যবাদ, ধন্যবাদ স্যার, এত সুন্দর ক্লাস করানোর জন্য। এমন ক্লাস আরো চাই। থ্যাংক ইউ সো মাচ রাইসা। ওকে, এবার দেখো তাহলে কততম হিসাবে ভাইয়া? 798তম। বাহ, তোমরা সবাই দেখি অনেক বেশি জানো, 798তম। থ্যাংক ইউ। এবার দেখো 22 নম্বরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা? তাহলে ভাইয়া দ্বিতীয় যদি জানতে হয় তাহলে প্রথমটা জানতে হবে। তাহলে আসো আমরা ব্যাখ্যাতের দিকে যাই, তোমরা অ্যান্সার করতে থাকো। তাহলে বাংলাদেশের বৃহত্তম, তাহলে বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা বৃহত্তম উপজাতি তার নাম কি? তার নাম চাকমা। চাকমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মারমা, চাকমা মারমা। এবার আসো বাংলাদেশের তৃতীয়, চাকমা মারমা গারো, গারো। আর চতুর্থ নাম্বার হচ্ছে সাঁওতাল। আচ্ছা, এরা কোথায় কোথায় বসবাস করে? চাকমারা বসবাস করে হচ্ছে রাঙ্গামাটি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো, কিন্তু বেসিক্যালি রাঙ্গামাটি। মারমারা বসবাস করে বান্দরবান, ঠিক আছে, বান্দরবান। আর গারোরা বসবাস করে কোথায়? গারোরা বসবাস করে ময়মনসিংহে, তাহলে ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহে বসবাস করে হচ্ছে কারা? গারোরা, ঠিক আছে, ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহে বসবাস করে হচ্ছে গারো। আর সাঁওতালরা বসবাস করে কোথায়? রংপুর, দিনাজপুর, ঠিক আছে, বগুড়া,
এই অংশগুলোতে সাঁওতালরা বসবাস করে। রংপুর, দিনাজপুর, বগুড়া, ঠিক আছে, এই অংশটা মানে উত্তরবঙ্গের দিকে সমতলে বসবাস করে। ওকে, তাসলিমা বলছো মারমা, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাদেরকে, তোমরা যারা যারা ক্লাস করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ওকে, আসো এবার আসে 23 নাম্বার। 23 নাম্বার দেখো, 22 নাম্বারটা কি তোলা হয়েছে তোমাদের? 22 নাম্বার তোলা হইলে একটু ডান লিখে ফেলো একটু, হ্যাঁ। তাহলে আমাদের কিন্তু 22টা কিন্তু ডান হইলো। কয়টা ডান হলো? 22টা। ঠিক আছে, 22টা কিন্তু আমরা কিন্তু ডান করে ফেলছি কিন্তু অলরেডি। ওকে, অনেকগুলো কিন্তু ইনফরমেশন শিখে ফেলছি আজকের ক্লাস থেকে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলা তারা অনেক কিছু শিখতে পারছো। হামিমা খাতুন থ্যাংক ইউ। আদিয়া নূর বলছো ডান, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা যাও তাহলে আমরা তাহলে এই পাশে যাই বা 23 নাম্বারটাতে যাই। 23 নাম্বার, চাকমাদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসবের নাম কি? চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম। আচ্ছা, সাদিয়া নূর ডান লিখেছো, আরাফাত ইসলাম ডান লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চাকমাদের সবচেয়ে ধর্মীয় উৎসবের নাম, ধর্মীয় উৎসব কোনটা? বিজু, ওয়ানগালা, সান্দ্রে, সাংঘাই। তাহলে একটু সবাই বলতে হবে কোনটা চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটা? চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটা? সবাই একটু বলবা চাকমাদের। তাহলে চাকমাদের আমি বলে দিচ্ছি, হ্যাঁ। চাকমারা হচ্ছে বিজু উৎসব পালন করে। কোন উৎসব? বিজু উৎসব পালন করে। গারোরা হচ্ছে ওয়ান গালা উৎসব পালন করে, ওয়ান গালা। ঠিক আছে, ওয়ান গালা উৎসব পালন করে। এরপরে সান্দ্রে, এরপর আছে সাংরাই। তাহলে সাংরাই হচ্ছে মারমারা উৎসব পালন করে, মারমারা, এই সান্দ্রাই উৎসব। ওকে, এই হইতেছে মোটামুটি ছিল। তাহলে বিজু উৎসব। ওকে, তাহলে 23 নাম্বারের ক, মানে ক নাম্বার বা এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে বিজু উৎসব আর কি। 23-এর কি উৎসব? বিজু উৎসব। ক্লিয়ার? বিজু বা বিজু দুটোই কিন্তু একই কিন্তু, এবার ভুল মনে করো না, হ্যাঁ। বিজু অথবা কি বলতো বিজু, ঠিক আছে, একই কিন্তু জিনিস। এবার আসো 24 নাম্বার, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম কি? তাহলে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার, সবাই অ্যান্সার করো তো, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম কি? সবাই একটু অ্যান্সার করো, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম। তাহলে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম, ঠিক আছে, তাহলে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম, সবাই একটু অ্যান্সার করো। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম মোহাম্মদ উল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুল মালেক উকিল, বাইতুল্লাহ, শাহ আব্দুল হামিদ, আচ্ছা, এটা হইতেছে, আমি বলি গণপরিষদের প্রথম স্পিকারের নাম হচ্ছে শাহ আব্দুল হামিদ, বুঝতে পারছো? তাহলে গণপরিষদের, তাহলে বাংলাদেশের যদি বলা হয় বাংলাদেশের গণপরিষদের প্রথম সভাপতিকে, তাহলে গণপরিষদের গণ আরে গণপরিষদের গণপরিষদের প্রথম সভাপতি, তাহলে বাংলাদেশের গণপরিষদের প্রথম সভাপতি তার নাম হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আব্দুর রশিদ তর্ক বাগিশ, ঠিক আছে, তাহলে মাওলানা আব্দুর রশিদ শাহাবুদ্দৌলা ওকে। এবার দেখো, তাহলে প্রথম স্পিকার হচ্ছে, স্পিকার কে? শাহ আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ, ঠিক আছে। এবার আসো প্রথম ডেপুটি স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ, প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ
খুলনা, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় খসড়া সংবিধান উত্থাপনকারী ব্যক্তির নাম কি? খসড়া সংবিধান উত্থাপনকারী ব্যক্তির নাম কি? খসড়া সংবিধান উত্থাপনকারী, খসড়া সংবিধান উত্থাপনকারী, উত্থাপনকারী ব্যক্তি ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা, সংবিধান রচনা কমিটির মোট সদস্য কতজন? 34 জন। এর মধ্যে একজন ছিল নারী সদস্য, ঠিক আছে। এই নারী সদস্যর নামটা কিন্তু পরীক্ষা আসে, জন নারী সদস্য, ঠিক আছে। নারী সদস্যের নাম পরীক্ষা আসে। ওকে, আচ্ছা আসো 25 নাম্বার। বাংলাদেশের শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিল্পকলা একাডেমি, তাহলে কোন একাডেমি বলো? শিল্পকলা একাডেমি। তাহলে শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তাহলে শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত? শিল্পকলা একাডেমি এটা হচ্ছে 1974 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 74 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, আচ্ছা, এটার ব্যাখ্যা দিলাম না, যেহেতু এর সময় অনেক হয়ে গেছে। এবার আসো, তোমরা আসো 24 নাম্বারে আসো। 24 নাম্বারের পর আসবা 25 নাম্বারে। তাহলে 25 নাম্বারে আসবা, একটু কষ্ট করে, হ্যাঁ। 25 নাম্বার দেখো তো, এটা 25 নাম্বার ছিল না? আর 26 নাম্বারে আসো। তাহলে ঐতিহাসিক বর্ধমান হাউসের বর্তমান নাম কি? শিল্পকলা একাডেমি, তারপর হচ্ছে আহসান মঞ্জিল, বাংলা একাডেমি, কার্জন হল। তাহলে বাংলা একাডেমির পূর্ব নাম দেখো, বাংলা একাডেমির একাডেমির পূর্ব নাম, বাংলা একাডেমির পূর্ব নাম, বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউজ। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হচ্ছে 3 ডিসেম্বর 1955 সালে। 3 ডিসেম্বর 1955 সালে, ঠিক আছে। তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এই বাংলা একাডেমি কোথায় অবস্থিত? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু পাশে, কিন্তু ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত আর কি, ঠিক আছে, রমনার পাশে আর কি। ওকে, তাহলে এই বাংলা একাডেমি, আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, আহসান মঞ্জিল বলতেছো কেন? আহসান মঞ্জিল শারমিন বলা হবে না তো, এটা শাহরিয়া রিভা। ওকে, সি বলছো, থ্যাংক ইউ সো মাচ। এবার 27 নাম্বার, শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহারের অপর নাম হইতেছে কি বলো তো? শালবন বিহারের অপর নাম কি? বলো বলো, সবাই বলবা। শালবন বিহার, ওকে, তাহলে ময়নামতি, তাই তো? আচ্ছা, তাহলে শালবন বিহারের অপর নাম কি বলো? ময়নামতি। দেশের দ্বিতীয় বৃহত্তম, যদি বলা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর যেটা আর কি, ঠিক আছে, এই শালবন বিহার বলা হয় আর কি। আচ্ছা, শালবন বিহার তাহলে ময়নামতি নামে পরিচিত, কি নামে বলো? ময়নামতি, ঠিক আছে, ময়নামতি। তাহলে কোথায় অবস্থিত ময়নামতি? কোথায় অবস্থিত বলো সবাই? কুমিল্লাতে। কোথায়? কুমিল্লাতে, ঠিক আছে। এইটা কিন্তু এটা কিন্তু একটা জাদুঘরে কিন্তু একটা রূপান্তরিত হয়েছে কিন্তু এই কুমিল্লাতে। এটা দ্বিতীয় বৃহত্তম, দেশের কিন্তু দ্বিতীয় বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর। দেশের দেশের দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক 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 জাদুঘর, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ক্লিয়ার? আচ্ছা, এই শালবন বিহারে এখানে যদি আমরা বলি বা ময়নামতি, হ্যাঁ, তাহলে ময়নামতি বা শালবন বিহার। ওকে, এর নির্মাতা কে? এর নির্মাতা হচ্ছে দেবপাল। নির্মাতা কে? নির্মাতা হচ্ছে দেবপাল আর কি, ঠিক আছে। তাহলে দেবপাল, এর নির্মাতা হচ্ছে দেবপাল।
আচ্ছা, এই এই যে এইটা আছে নির্মাতা, নির্মাতা হচ্ছে দেবপাল, ক্লিয়ার? ওকে। আর এটা হচ্ছে অবস্থিত কুমিল্লার কোথায়, যদি পরীক্ষা আরো ডিটেলস আছে সেটা হচ্ছে কোটবাড়ি, কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত, ঠিক আছে? কুমিল্লার কোথায় বলো তো ভাইয়া? কোটবাড়িতে অবস্থিত। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল কিন্তু। এই ইনফরমেশনগুলো যদি তোমরা জানো, ধারাবাহিকভাবে এই ইনফরমেশনগুলো যদি সলভ করতে পারো, সবগুলো পরীক্ষাতে অনেক বেশি ভালো করতে পারবা, অনেক বেশি। ঠিক আছে, আসো 27-এর পরে 28। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও, গফুরগাঁও, চাঁদগাঁও, সোনারগাঁও, বলতে হবে। তাহলে আগারগাঁও, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত কোথায়? লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনারগাঁয়ের দিকে, মানে নারায়ণগঞ্জের দিকে আছে, তাই না? তাহলে দেখো, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর যদি বলা হয়, এটা হচ্ছে জয়নুল জাদুঘর নামে পরিচিত আর কি, ঠিক আছে? তাহলে জয়নুল জাদুঘর নামে পরিচিত আর কি। তাহলে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হইতেছে, আচ্ছা, বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর সোনারগাঁও নারায়ণগঞ্জে আছে, তাই না? আচ্ছা, এইটা কিন্তু জয়নুল জাদুঘর, জয়নুল চারু ও কারুকলা, জয়নুল, জয়নুল কারু ও চারু, চারু ও কারু আর কি হয়তো বা হবে, চারু কারু এরকম, চারু কারু শিল্প, কারু চারু লিখে আছে না, চারু ও কারু শিল্প জাদুঘর অবস্থিত, অবস্থিত ওইখানে নারায়ণগঞ্জে, ঠিক আছে? নারায়ণগঞ্জ মানে সোনারগাঁও আর কি, ঠিক আছে, সোনারগাঁও। তাহলে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেকবার আসছে, অনেকবার আসছে, অনেকবার। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। আর যদি বলা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ ভিত্তিক, তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর অবস্থিত কোথায়? মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর অবস্থিত হচ্ছে আগারগাঁয়ে, ঠিক আছে? তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁয়ে অবস্থিত। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর অবস্থিত আগারগাঁয়ে। আচ্ছা, 28 নম্বরের পর আমরা 29 নম্বরে যাব। বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর, হ্যাঁ আমরা কিন্তু একটু আগে শেখাইছিলাম কিন্তু প্রত্নতত্ত্ব জাদুঘর কোনটা, তাই না? একটু আগে কিন্তু আপনাদেরকে শেখাইছিলাম, ঢাকা, মহস্তানগড়, সোনারগাঁও নাকি ময়নামতি। অ্যান্সার করতে হবে কিন্তু। আচ্ছা, আমি কয়েকটা ইনফরমেশন বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রথম জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর কি বার? বাংলাদেশের প্রথম জাদুঘর এটা হচ্ছে কি বলেন তো? বরেন্দ্র, বরেন্দ্র গবেষণা, গবেষণা জাদুঘর। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1910 সালে। এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটা, এটা এটা হচ্ছে রাজশাহীতে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাহলে কোথায় প্রত্নতাত্ত্বিক জাদুঘর? ভাইয়া মহস্তানগড় না, এটা হচ্ছে ময়নামতিতে, ঠিক আছে? ময়নামতিতে। দেখো, আমি তোমাদেরকে একটু আগে শেখাইছিলাম, এই দেখো, এই যে শেখাইছিলাম, দেশে দ্বিতীয় বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ঠিক আছে? এটা বললাম না, এই যে কুমিল্লার ময়নামতিতে। তাহলে কুমিল্লা কোথায়? ময়নামতি, তাহলে ময়নামতি হবে, বুঝতে পারছি? দেখো, এটা কিন্তু অ্যান্সার ভুল করা যাবে না। ওকে, তাহলে দেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত। এবার যদি বলা হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর কোথায় অবস্থিত, ঢাকার জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ গবেষণা, গবেষণা জাদুঘর, এটা হচ্ছে আগারগা। মুক্তিযুদ্ধ গবেষণা জাদুঘর লেখেন আগারগা, ক্লিয়ার? আচ্ছা, এবার দাদি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা খুবই ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ, এইটা আসে, জাতিতাত্ত্বিক জাদুঘর,
জাতি তাত্ত্বিক জাদুঘর। জাতি জাদুঘর অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, চট্টগ্রামে। ওকে, আচ্ছা এরপরে যাও সব থেকে সর্বশেষ, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে। এই সাবাস বাংলাদেশ হামিদুজ্জামান খান, রবিউল হোসাইন, আব্দুর রাজ্জাক, এবারে বলা হয়েছে কে বলেন তো, নিতুন কুণ্ড, তাই না? তাহলে এগুলোর স্থপতিকে সাবাস বাংলাদেশ, এর স্থপতিকে। সাবাস বাংলাদেশ নিয়ে এটা সুকান্তর কবিতা আছে, সেই কবিতাটা হচ্ছে, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ শারমিন খাতুন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এবার বলছে সাবাস বাংলাদেশ নিয়ে একটা কবিতা আছে, আমি তোমাদের শোনাই। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। মানে এই সাবাস বাংলাদেশ নিয়ে মানে সুকান্ত ভট্টাচার্যের যে 4টা লাইন আছে, সাবাস বাংলাদেশ, জ্বলে এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, তারপর বলছে জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। মানে কি? মানে হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যে মাথা নত না করে থাকার যে একটা স্পৃহা, এটাকেই বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? তো সাবাস বাংলাদেশ নিয়ে একটু ভালো করে পড়তে হবে। সাবাস বাংলাদেশ, তাহলে এটা কে করেছিলেন? প্রশ্ন হচ্ছে কে করেছিলেন? এটা করেছিলেন নিতুন কুণ্ড। কে করেছিলেন বলেন তো? নিতুন কুণ্ড। তাহলে সাবাস বাংলাদেশ এর স্থপতি কে? নিতুন কুণ্ড। ক্লিয়ার? তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে সাবাস বাংলাদেশ এটা অবস্থিত কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে এটা অবস্থিত রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর এটা 1971 সালেই দিকেই আর কি এটা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের প্রথম দিকে আর কি বলা হয় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় জাদু মানে ভাস্কর্য যদি বলা হয়, মুক্তিযুদ্ধকে ধারণা করে কোন জাদুঘরটা, সেটা হচ্ছে এই সাবাস বাংলাদেশ। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সাল, 69 সালে ডক্টর প্রফেসর কেমিস্ট্রি প্রফেসর ছিলেন আব্দুর রাজ্জাক, ওনার হচ্ছে আব্দুর রাজ্জাক শামসুজ্জোহা, এই শামসুজ্জোহা স্যার উনি মৃত্যুবরণ করার পরবর্তীতে এনার হচ্ছে স্মরণ করা হয়েছে এটা। ওকে, এরপরে দেখেন আমাদের কি আছে লাস্ট রানি কিন্তু এটাই, সেটা হচ্ছে যে এইটা কিন্তু নিতুন কুণ্ড অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার কি ভাইয়া? নিতুন কুণ্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাদের সাথে ক্লাসটাতে উপস্থিত ছিলা তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাস আবারও অনুষ্ঠিত হবে, নেক্সট ক্লাসের দিন কিন্তু অবশ্যই আসবা। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে অনেক স্টুডেন্ট কম ছিল, তাই না? তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত থাকতে পেরেছি, এই জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই জন্য তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভালো করে পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ সবাই।